হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলারের আজকের ক্লাসে। গত কয়েকদিন আমরা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো চেষ্টা করছিলাম যাতে তোমরা এক্সামের পরে এই সময়টাতে কভার করে ফেলতে পারো। তারই ধারাবাহিকতায় আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খুব ছোট এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গতিবিদ্যা নিয়ে আমরা আজকে ক্লাস করব, পড়াশোনা করব। তোমরা যারা লাইভে জয়েন করছো একটু জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বা সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। শব্দ কি ঠিকঠাক? মেবি নাকি? হ্যাঁ, এই তো আমার ফোনের ক্রিং ক্রিং শুনতে পাচ্ছি। ওকে, আমরা আসলে আজকে এই অধ্যায় থিওরিটা পড়বো আগে খুব ভালো মতো, বইটা শেষ করব এবং লাস্টে হচ্ছে আমরা অনুশীলনীটাও ভালো মতো সলভ করবো। কারণ দেখো, গতিবিদ্যা এমন একটা চ্যাপ্টার যেখানে আসলে থিওরিটিক্যাল প্রশ্ন খুবই কম। এই অধ্যায় থেকে যতবারই প্রশ্ন এসছে দেখা যায় প্রাসের টপিক থেকে কিছু হয়তো থিওরিটিক্যাল প্রশ্ন আসে, বাট ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু আসলে ম্যাথ। তোমরা এসএসসি লেভেলে 9-10-এ যদি গতিবিদ্যা পড়ে থাকো তোমরা জানো যে এখান থেকে আসলে ওরকম থিওরিটিক্যাল প্রশ্ন আসে না অন্য অধ্যায়গুলোর মতো, যেরকম মুখস্থ অনেক পড়া থাকে। এই অধ্যায়টা মোটামুটি বলা যায় যে ম্যাথমেটিক্যাল বেসড এবং আমাদের ওই ম্যাথের প্রবলেমগুলাই সুন্দর করে সলভ করতে হবে। কেমন? শাম্মী আক্তার ওয়ালাইকুম আসসালাম, অথয় মারিয়া, মেহরিন ওয়ালাইকুম আসসালাম, সুম্মা শিমিন ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, চলেন আমরা তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, গতিবিদ্যায় সবাইকে স্বাগতম। চলো শুরু করি। তাহলে দেখো, আমাদের প্রথম কথা যে যদি আমরা গতি নিয়ে কথা বলছি, তো আমরা সবসময় বলি যে একটা বস্তুর গতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড কিংবা 7 মিটার পার সেকেন্ড, এনিথিং হইতেই পারে, যে কোনো কিছু। এগুলো মাপে কে আসলে, কার সাপেক্ষে আমরা বলি? আমরা যখন বলি যে একটা রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, তখন আমরা এটা কার সাপেক্ষে বলি? আমরা বলি রাস্তার সাপেক্ষে। রাস্তার পাশে হয়তো একটা গাছ দাঁড়ায় আছে, একটা গাছ আছে, সেই গাছের সাপেক্ষে গাড়িটা কতটুকু বেগে যাচ্ছে সেটা। তার মানে আমরা যখনই কোনো একটা বেগের কথা বলি যে এত বেগে যাচ্ছে কিংবা অত বেগে যাচ্ছে, সবকিছুর জন্যই কিন্তু আমাদের একটা সাপেক্ষ প্রয়োজন, যেটাকে মানে কেন্দ্র করে আমরা মানটা বের করার চেষ্টা করি। তো এই জিনিসটাকে বলে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যে যেই বস্তুর সাপেক্ষে আমরা অন্য বস্তু, সেটা কি স্থির নাকি গতিশীল, এটা বের করার চেষ্টা করি, তাকেই বলে প্রসঙ্গ কাঠামো। তো আমাদের দুই রকমের প্রসঙ্গ কাঠামো আছে, জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো। এখান থেকে আমরা খুব দ্রুত জাস্ট পার্থক্যগুলা চোখ বুলা যাবো। কেমন? দেখো, তো প্রথম কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামো যেটা, জড় প্রসঙ্গ কাঠামো, দেখো নামটাই জড়, তাহলে কি তার মধ্যে কোনো ত্বরণ হওয়ার কথা? নিশ্চয়ই ত্বরণ হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ থাকে না। কিন্তু যেটা অজড় প্রসঙ্গ কাঠামো, নাম শুনে বুঝতে পারছো, নামের মধ্যেই তো উত্তর। অজড় যেহেতু আছে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই ত্বরণ আছে, ঠিক না? ঠিক তো? ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখো, বেগ। তোমরা জানো যে একটা বস্তুর আমরা কখন তার বেগকে বলি যে তার ত্বরণ নাই? যদি একটা বস্তু সমবেগে চলে, যদি একটা বস্তু সমবেগে চলে বা তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন কিন্তু আমরা বলি যে এটা কোনো ত্বরণ হচ্ছে না বা ত্বরণ শূন্য। তাহলে দেখো যে জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যদি তার বেগ থাকেও, যদি তার বেগ থেকেও থাকে, সেটা সমবেগ। ঠিক আছে? তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে দুইটা কথা আমরা জানলাম। একটা হচ্ছে তার মধ্যে ত্বরণ থাকবে, তার মধ্যে কোনো ত্বরণ থাকবে না, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে সে সমবেগে চলবে। আর অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে কি জানলাম? যে তার মধ্যে অবশ্যই ত্বরণ থাকবে, এবং ত্বরণ থাকা মানেই কি যে সেখানে অবশ্যই বেগের পরিবর্তন হবে। বোঝা গেল? সহজ কথা। পরের কথা আসো, জড় প্রসঙ্গ কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তুমি নিউটনের সকল সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এজন্য জড় প্রসঙ্গ কাঠামোর আরেকটা নাম হচ্ছে নিউটনীয় কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর আরেক নাম কি? সবাই কমেন্ট করো। জড় প্রসঙ্গ কাঠামোর আরেকটা নাম কি? নিউটনীয় কাঠামো নাকি আইনস্টাইনের কাঠামো? এটা নাম হচ্ছে নিউটনীয় কাঠামো, কারণ এখানে নিউটনের সূত্র প্রযোজ্য হয়। কিন্তু আমরা দেখব যে যদি তোমার প্রসঙ্গ কাঠামোর মধ্যে ত্বরণ থাকে কিংবা তার বেগের মধ্যে উল্টাপাল্টা থাকে, তখন কিন্তু আর নিউটনের সূত্র সেখানে প্রযোজ্য হবে না।
বোঝা গেল? তাহলে আমি 3টা পার্থক্য জেনে গেলাম। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পল হচ্ছে নিউটনের কাঠামো বললাম। নিউটনের কাঠামো হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ, এবং অজড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ হচ্ছে মনে করো রকেট কিংবা কৃত্রিম উপগ্রহ। রকেট কিংবা কৃত্রিম উপগ্রহ, রকেট কিংবা কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। বোঝা গেল? তাহলে এখান থেকে যেটুকু পড়লাম আমরা সেটুকু আমরা আবার রিভিশন দিব, কেমন? আসো, এই যে খেয়াল করো, এখানে দেখো বাংলা কথায় সবগুলো লেখা আছে, আমরা আরেকবার একটু পড়ে ফেলি। তাহলে প্রথমে আমরা জেনেছি যে যেই বস্তুর সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান, গতি বা স্থিতি মাপি তাকেই বলে প্রসঙ্গ কাঠামো। কমেন্ট করো, প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? 2 প্রকার ভাইয়া, জড় এবং অজড়। আচ্ছা, জড়ের উদাহরণ কি বললাম? নিউটনীয় কাঠামো। আর অজড়ের উদাহরণ কি? দেখো, যেগুলোর মধ্যে ত্বরণ হয়, রকেট। ত্বরণ না হলে উঠতে পারবে? পারবে না। রকেট, কৃত্রিম উপগ্রহ, লিফট, সবগুলাই কি? অজড় প্রসঙ্গ কাঠামো। তারপরে দেখো যে জড় প্রসঙ্গ কাঠামোকে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বা গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বলে। কেন বলে? কারণ সেখানে নিউটনের সূত্র খাটবে। কিন্তু দেখো যে আমরা যেটা বললাম যে অজড় প্রসঙ্গ কাঠামো, সেখানে কিন্তু নিউটনের সূত্র খাটবে না। আচ্ছা, ঠিক আছে। এরপর এখান থেকে আরেকটা লাইন একটু মনে রাখতে পারো। দেখো, আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি XYZ, এটা কিন্তু ত্রিমাত্রিক। যেহেতু XYZ ব্যবহার করি তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক। এমনি বইয়ে একটা লাইন লেখা আছে, একটু মুখস্থ রাখবা, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা তো মুখস্থ করার আসলে কিছু নাই, XYZ 3টা অক্ষ, ত্রিমাত্রিক নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আর তেমন কিছু লাগবে না, এইটুকু কথা মনে রাখলেই হবে। তাহলে পারবা আশা করি। তাহলে সবাই বলো তো যে ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামো কোনটা, জড় নাকি অজড়? খুব সহজ একটা টপিক দিয়ে শুরু করলাম। আসো, এবার দেখো যে আমাদের গতি সংক্রান্ত বিভিন্ন রাশিমালা আছে, যেমন দেখো অবস্থান ভেক্টর কিংবা সরণ, এগুলোতে আমরা খুব বেশি আসলে সময় দিব না, ঠিক আছে? এগুলো জাস্ট এমনি বেসিক জেনে রাখো যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমাদের কি আসে এখানে, যে অবস্থান ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে মাত্রা, মানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, মানে যেটা দৈর্ঘ্যেরও মাত্রা সেটাই তো অবস্থান ভেক্টরের মাত্রা, আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে একক হবে মিটার। সরণের ক্ষেত্রে খেয়াল করো যে সরণ, তোমরা জানো যে সরণ হচ্ছে একটা সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকেই সরণ বলে, তাই না? সময়ের সাথে তার অবস্থানের কি পরিবর্তন হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সরণ আর দূরত্বের মধ্যে বেসিক পার্থক্য কি, যে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি যার কোনো দিক নাই, কিন্তু সরণ বলার জন্য তোমাকে অবশ্যই দিকের কথাটা বলে দিতে হবে যে কোন দিকে আসলে তার সরণ হচ্ছে, নাকি? তাহলে সবাই একটু কমেন্ট করো যে সরণ আর দূরত্ব এই দুটোর মধ্যে স্কেলার রাশি কোনটা, সরণ নাকি দূরত্ব? স্কেলার রাশি কোনটা? আচ্ছা, সো খেয়াল করো, সরণের একক হচ্ছে মিটার, তাহলে মিটার হলে তার মাত্রা অবশ্যই হবে এল, এবং সরণ অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে কমেন্ট করো সবাই, সরণ আর দূরত্বের মধ্যে স্কেলার রাশি কোনটা? স্কেলার রাশি কোনটা? আসো পরের টপিকে যাই। খেয়াল করো, দ্রুতি, আবার সেই সেম কথা, দ্রুতি আর বেগ দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে একটা একই কথা, একটা স্কেলার, একটা দিক আছে এবং আরেকটার কোনো দিক নেই। দ্রুতি প্রকাশ করার জন্য কি দিক লাগে রে বাবা? লাগে না, কারণ দ্রুতি দূরত্বের সাথে রিলেটেড। দূরত্বে যদি দিক না লাগে, দ্রুতিটা কেন লাগবে? তাহলে এই রাশিগুলোর কথা একটু মনে রাখতে হবে। এবং তোমরা জানো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, একদমই বাচ্চাকালের পড়া। মাত্রা হচ্ছে LT−1, এবং এটা কেমন রাশি? এটা একটা স্কেলার রাশি। তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, কেমন? তাইলে সম্পর্কটা মনে রাখো, দূরত্ব এবং দ্রুতি তারা দুজনই হচ্ছে স্কেলার, যেহেতু কোনো দিক নাই। কিন্তু সরণ এবং বেগ তারা দুজনই হচ্ছে ভেক্টর রাশি। ওকে, ঠিক আছে, কমেন্ট করেছো? বেগ, ভেক্টর, জুই, টিউলিপ, সুমাইয়া, সাকিব ভাই কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার দেখো গড় দ্রুতি তো বুঝো, মানে ধরো একটা বস্তু অনেক সময় ধরে চলতেছে, তো কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু সময়ের সাথে যে অবস্থানের পরিবর্তন হয় সেটাকে তো বলে সরণ। তো এখান থেকে গড় দ্রুতি মানে কি, যে ধরো মনে করো 5 সেকেন্ডে একটা দূরত্ব গেছে, 6 সেকেন্ডে আরেকটা দূরত্ব গেছে, এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই, 5 আর 6 যোগ করলাম এবং মোট দূরত্বটাও যোগ করলাম, যে 5 সেকেন্ডে সে ধরো গেছে 15 মিটার, 6 সেকেন্ডে সে গেছে 20 মিটার, তো 15 আর 20 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তখন কত আসে, ধরো 35 এবং নিচে হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি, একদম বেসিক কথা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না আসলে আমাদের পরীক্ষার জন্য। আসো আমরা একটু বেগ নিয়ে তাহলে পড়াশোনা করি। তাহলে বেগ হচ্ছে কি, দেখো যে সময়ের ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে বলে হচ্ছে বেগ। তাহলে বেগ একটা কি ধরনের রাশি, একটু আগে আমরা পড়লাম, বেগ হচ্ছে ভেক্টর রাশি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করো যে আমরা যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা পাই বেগ, আবার বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা পাই ত্বরণ। এটা নিয়ে দেখবা যে অনুশীলনীতে একটা প্রশ্ন দেওয়া আছে, ওকে, আমরা এটা সলভ করব। ওকে,
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বেগের কথা জানলাম যে একটা ভেক্টর রাশি বেগ, এবং আমরা সামনের দিকে আরো অনেক কিছু পড়বো আসলে, এখান থেকে বেশি প্যাচ খাওয়ার দরকার নাই। দেখো এটার মাত্রা দেয়া আছে LT ইনভার্স 1, সেম না, মিটার পার সেকেন্ড, পারবো আশা করি। আচ্ছা, কৌণিক বেগ কি? কৌণিক বেগ নিয়ে আমরা পরে আসবো, এখান থেকে জাস্ট মেইন জিনিসগুলো একটু দেখে যাও যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং খেয়াল করো আমাদের বইয়ে সমবেগের দুইটা উদাহরণ দেয়া আছে। সমবেগের দুইটা উদাহরণ দেয়া আছে, দেখো একটা হচ্ছে আলোর বেগ, একটা হচ্ছে শব্দের বেগ। তো আলোর বেগ এবং শব্দের বেগকে বলা হচ্ছে সমবেগ। তাহলে সমবেগের দুইটা উদাহরণ দেয়া আছে আমাদের বই, একটু কমেন্ট করো কি কি। একটা হচ্ছে আলোর বেগ এবং আরেকটা হচ্ছে শব্দের বেগ। তাহলে আলো এবং শব্দ সমবেগে চলে। তাহলে আলো যখন চলে, আলোর কি কোনো ত্বরণ হয়? আলোর কি ত্বরণ হয় বলো দেখি, বা শব্দের কি ত্বরণ হয়? নিশ্চয়ই সমবেগ বলছি যেহেতু, তার মানে নিশ্চয়ই কোনো ত্বরণ হয় না। আচ্ছা গেল, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। আসেন ভাই আমরা সামনের দিকে যাই। আচ্ছা এবার আসো ত্বরণ। আমি বারবার বলছি যে এই টপিকগুলোতে আমরা আসলে খুব বেশি সময় দিব না। তাহলে ত্বরণ হচ্ছে, একটু আগেই বললাম যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই বলে ত্বরণ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ, এবং নিশ্চয়ই সে একটা ভেক্টর রাশি। কেমন? ত্বরণ তো ভেক্টর রাশি, অবশ্যই তার দিক আছে, দিক দিয়ে তাকে প্রকাশ করতে হয়। তাহলে দেখো আমাদের ত্বরণ হতে পারে দুই রকম, সমত্বরণ অসমত্বরণ। তো আমাদের সমত্বরণের যেটা উদাহরণ সেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। ভাই উপর দিয়ে যদি একটা বস্তু পড়ে, ধরো এখান থেকে আমি এই কলমটাকে ছেড়ে দিলাম, এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে অবশ্যই প্রত্যেক সেকেন্ডে তার 9.8 মিটার করে তার বেগ বৃদ্ধি পাবে। 9.8 মিটার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে, এবং এটাকেই কিন্তু বলে ত্বরণ। তো এই যে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে একটা সমত্বরণের উদাহরণ। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 9.8 করে করেই বাড়বে। কেমন? তোমার বাইক চালানোর মতো না। ধরো তুমি যখন সাইকেল চালাচ্ছ কিংবা বাইক চালাচ্ছ, আমার এক সময় ধরো মন খারাপ থাকে তখন একটু জোরে চলে, আবার দেখা যায় মন খুব খারাপ তখন খুব আস্তে চলে। সো এই যে একটা পার্থক্য, এটা কিন্তু একটা অসমতরণের উদাহরণ। কিন্তু এই যে উপর থেকে একটা বস্তু পড়তেছে, ধরো বৃষ্টির একটা ফোঁটা উপর থেকে পড়তেছে, বৃষ্টির ফোঁটার কি আবেগ আছে? নাই, এই জন্য সবসময় সমতরণের নিচের দিকে আসে। বুঝছো? তোমরা পদার্থের গাঠনিক ধর্মে একটা ধর্ম পড়ছো না, প্রান্তবেগ? ওটা কিন্তু এরকম। প্রান্তবেগের ক্ষেত্রেও কিন্তু আবার ত্বরণ হয় না। যাও দেখবো আমরা এটা পরে। ওকে, তো খেয়াল করো কোনো একটা বস্তু যদি সমবেগে চলে তখন তার ত্বরণ কেমন? শূন্য। ত্বরণ শূন্য। মাত্রা খেয়াল করো LT ইনভার্স 2, যেহেতু তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অন্য এককেও মানগুলো একটু দেখবা, যেমন CGS এর ক্ষেত্রে হচ্ছে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, FPS এককে হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার, এবং যেটা SI একক আমাদের জন্য সবচেয়ে ফেমাস, যেটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট এককগুলো একবার দেখে যাও। দেখো ত্বরণ একটা ভেক্টর রাশি, এবং এই যে সরণকে আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা সেখান থেকে ত্বরণ পাই। বেসিক কথা, কারণ সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা বেগ, আবার বেগকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা ত্বরণ। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, গেল। তাহলে এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। এই যে গ্রাফ রিলেটেড পড়ালেখা আমরা ইনশাল্লাহ পরে করবো। হ্যাঁ, গ্রাফ রিলেটেড সবকিছু আমরা একসাথে পড়ে ফেলবো। আসো এখানে দেখো তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগ হচ্ছে যে জাস্ট ডেফিনেশনগুলো একবার দেখে যাও, যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে বেগ পরিবর্তনের হারকেই বলে মানে তাৎক্ষণিক ত্বরণ। হ্যাঁ, এবং ওই যে বেগটা পরিবর্তন হচ্ছে ওটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এবং দেখো এই যে গড় বেগের যে মানটা একটু হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে, যে গড় বেগের যে সীমান্তিক মান তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ, এবং বেগের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ওকে, এগুলো বইয়ে আছে, আমরা বই থেকে পড়বো নি। আচ্ছা এখানে আসো যে পরম গতি এবং আপেক্ষিক গতির মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। তো আমাদের বই জাস্ট একটা লাইন লেখা যে আসলে আমাদের কোনো গতি পরম নয়, তাই না? সব গতি হচ্ছে আপেক্ষিক। পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। ওকে, এই টাইপের দেখবা কথাবার্তা অনেক কিছু বলা আছে, এখানে আসলে পড়ার কিছু নাই, স্কিপ করি। আসো ভাইয়া, এবার আমরা একটু লেখচিত্র নিয়ে পড়ালেখা করি। তাহলে আমরা যেই পার্টটা আসলে পড়ে ফেললাম এটা একটু যদি আমরা বই থেকে দেখে আসি। আসো একটু বই থেকে দ্রুত দ্রুত করে দেখে আসি। তাহলে শুরুতে আমরা পড়ছিলাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো, তাই না? তো প্রসঙ্গ কাঠামো আমাদের দুই রকমের ছিল, এবং কার্তেশীয় যে সিস্টেমটা ছিল সেটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? কমেন্ট করো তো। কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা সেটা কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? আচ্ছা, এরপরে দেখো এই যে আমাদের প্রসঙ্গ কাঠামোর কথা বলা আছে, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। এগুলো উদাহরণ আমরা পড়ে আসছি না? যেটার মধ্যে ত্বরণ থাকবে তাকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো, এবং যার মধ্যে ত্বরণ থাকবে না তাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। ওকে, সহজ জিনিস। আচ্ছা এখানে একটু খেয়াল করো যে আমাদের তিন রকমের বস্তু আছে, বুঝছো? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। সো খেয়াল করো উদাহরণগুলো একটু পড়বো আমরা। উদাহরণ দেখো, একটা সরু দণ্ড, চিন্তা করে দেখো একটা সরু দণ্ড, মনে করো এই যে পেন্সিলটা, এটার কিন্তু আছে শুধু দৈর্ঘ্য, এটা কিন্তু খুব একটা প্রস্থ আসলে নাই। তাহলে একটা সরু পেন্সিল বা সরু দণ্ড যাকে তুমি শুধুমাত্র দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারবা সে হচ্ছে একমাত্রিক। দীর্ঘ সরু সুতা, ঝুলন্ত সুতা, এগুলো হচ্ছে একমাত্রিক বস্তুর উদাহরণ।
এগুলো কি মুখস্থ করার জিনিস বলো? পড়লেই বুঝে যায়। এবার দেখো দ্বিমাত্রিক কারা। দ্বিমাত্রিক হচ্ছে, চিন্তা করে দেখো, মনে করো যে আমার কাছে ধর একটা পাতা পৃষ্ঠা আছে, তাই না? তাহলে পৃষ্ঠার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? একটা কাগজের পাতা। বা একটা ফুটবল, চিন্তা করে দেখো ফুটবলের পার্টটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একটা ফুটবল যখন মাঠে আছে, অর্থাৎ মাটিতে আছে, সে যখন গড়ায় গড়ায় সামনের দিকে যাচ্ছে, তখন সে কিন্তু দ্বিমাত্রিক। তখন তার গতিটা কি? দ্বিমাত্রিক। কিন্তু এই ফুটবলটা মনে করো এখানে মেসি লাথি দিল, দিলে বলটা উপরের দিকে উঠে গেল, তখন কিন্তু ফুটবলটা আবার ত্রিমাত্রিক। ঠিক আছে? তাহলে দুইটা পার্থক্য একটু খেয়াল রেখো, যে যদি এরকম বলে খেলার মাঠে, অর্থাৎ মাটিতে লাগানো অবস্থা একটা ফুটবল, তখন সেটা দ্বিমাত্রিক। পাতলা কাগজ দ্বিমাত্রিক, পাতলা ধাতব পাত দ্বিমাত্রিক। পড়লেই বুঝতে পারবা, এগুলো মুখস্থ করতে যাও না। আর ত্রিমাত্রিক কারা? যে কোনো কিছু, এই যে বললাম ইট, লতা, পাতা, আমি, তুমি, সবাই হচ্ছে ত্রিমাত্রিক। বোঝা গেল? তাহলে এই পার্টগুলো আমরা একটু বই থেকে পড়ে ফেললাম। এই যে দেখো টেবিল, চেয়ার, ইট, পাথর, হ্যাঁ, এগুলো আবার মুখস্থ করতে যাও না, টেবিল, চেয়ার, ইট, পাথর। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করো দেখি, যে সরু দণ্ড সরু সুতা একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? সরু দণ্ড সরু সুতা একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? আচ্ছা, এবার খেয়াল করো, এই যে জড় প্রসঙ্গ কাঠামো, দেখো জড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়, সেজন্য এই প্রসঙ্গ কাঠামোকে বলে জড় প্রসঙ্গ কাঠামো অথবা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। ওকে, ঠিক আছে। এবং দেখো অজড় প্রসঙ্গ কাঠামো তিনটা উদাহরণ একটু খেয়াল করো। দেখো কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট, আমরা পড়ে ফেলছি না? একদম শুরুতেই কিন্তু আমরা এই টপিকটা পড়ছি যে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ, রকেট এবং লিফট, যেই জিনিসগুলোর মধ্যে আসলে ত্বরণ হয়, তারা সবাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আসো, আচ্ছা এবার দেখো এই যে পরম গতি, স্থিতি এবং আপেক্ষিক গতি। তো এখানে একটা লাইনে জাস্ট পড়বো আমরা, সেটা হচ্ছে দেখো যে মহাবিশ্বের সকল স্থিতি আসলে আপেক্ষিক। তোমরা কি বই দেখতে পাচ্ছ নাকি আরেকটু বড় করলে ভালো হয়? দেখা যাচ্ছে না? আচ্ছা, আশা করি। আচ্ছা, তাহলে দেখো সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। বুঝছো? আমরা আসলে জীবনে এখন যে যা অবস্থায় আছি, ভালো খারাপ যাই থাকি, একদিন আমাদের অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হবে। যারা ভালো আছে তারা হয়তো আরো ভালো হবা, যারা খারাপ আছে তাদের ইনশাল্লাহ সামনে ভালো সময় আছে। কেমন? এখন মন দিয়ে পড়ালেখা করো। আচ্ছা, তাহলে দেখো এই গেল হচ্ছে আমাদের শুরুর দিকের কথাবার্তা। আসো আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে কোনো মানে আমরা আসলে জানলাম যে কোনো কিছু পরম বলে কিছু হয় না, পরম গতিও হয় না, পরম স্থিতি হয় না। তোমরা কি কমেন্ট করছো আগেরটা? একমাত্রিক, একমাত্রিক। আর যদি বলি এই যে পাতলা কাগজের পাত অথবা পাতলা ধাতব পাত, এরকম যদি বলা হয়, তখন সেটা কি কয় মাত্রিক হবে? একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? আচ্ছা, এখানে খেয়াল করো যে অন্তরীকরণের কথাবার্তা আছে। তো আমরা তো পড়ে আসলাম না, যে আমরা যদি দেখি তোমাদের মনে আছে কিনা, সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনকে কি বলে? যদি আমরা সময় সাপেক্ষে স্মরণকে ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা কি পাই? এই টাইপের একটা প্রশ্ন অনুশীলনীতে আছে, হ্যাঁ, আমরা সেখানে গিয়ে সলভ করবো ইনশাল্লাহ। দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক। আচ্ছা, বলতো রকেট কিসের উদাহরণ? জড় প্রসঙ্গ কাঠামো নাকি অজড় প্রসঙ্গ কাঠামো? দেখো স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, স্মরণের একক হচ্ছে মিটার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা। আসেন স্যার, সামনের দিকে যাই আমরা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, একটা টপিক একটু বলে যাই। আপেক্ষিক বেগ, নিশ্চয়ই তোমরা ভেক্টর পড়ছো, ভেক্টরে তো পড়ছো আপেক্ষিক বেগের কথা। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে যার সাপেক্ষে বলবে। ধরো আমার কথাই বললো, লাবিবের সাপেক্ষে তোমার নাম ধরো টিউলিপ, টিউলিপ দেবনাথ। তো তোমার কাছে জিজ্ঞেস করলো যে লাবিব ভাইয়ের সাপেক্ষে টিউলিপের বেগ কত? সবসময় মনে রাখবা যার সাপেক্ষে আমরা তাকে বিয়োগ করে দিব, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব। ধরো তোমার কাছে এরকম একটা রাশি দেওয়া থাকলো যে এ একটা গাড়ি, সেটা 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর বি আর একটা গাড়ি 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। না, 10 দিলে তো হইলো না, 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? বি এর আপেক্ষিক বেগ, আবেগ কত? কমেন্ট করো দেখি। এর সাপেক্ষে বি এর কত হবে? 30 আর 20 50 নাকি -10? এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত হবে? সরি, মুছে ফেলছি না? আচ্ছা, আসেন স্যার, সামনের দিকে যাই আমরা।
ওকে, এই দেখো খুব ইন্টারেস্টিং দুইটা জিনিস লেখা। সেটা হচ্ছে যে একটা বস্তু মনে করো সামনের দিকে যাচ্ছে, আরো একটা বস্তু তার পিছন পিছন সামনের দিকে যাচ্ছে। সো আমরা আসলে এইভাবে পড়তাম, সেটা হচ্ছে যে একজন আরেকজনকে পিছন থেকে এরকম কাটতে 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 সামনের দিকে যাচ্ছে, বুঝছো? তার মানে দুইটাই যদি একই দিকে যায় তখন তুমি বিয়োগ করে দিবা, বিয়োগ করলে তখন তুমি আপেক্ষিক বেগ পাবা। আর যদি তারা বিপরীত দিকে যায় তখন তুমি তাদেরকে ডিরেক্ট যোগ করে দিবা। তাহলে মনে রাখবা সেম দিকে গেলে যেরকম কাটতে 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 যায় একজন পিছন দিক থেকে, এই জন্য একই দিকে গেলে বিয়োগ করি, আর বিপরীত দিকে গেলে আমরা যোগ করে দিব। ওকে, এভাবে মনে রাখতে পারো। তাহলে বিপরীত দিকে চললে আমরা যোগ করে দিব। খুবই সহজ কথা আসলে, কিন্তু আমাদের এগুলোই পড়তে হবে। দেখো এই যে সমবেগের দুইটা উদাহরণ ছিল, তোমাদের মনে আছে কিনা? একটা হচ্ছে শব্দের বেগ, একটা হচ্ছে আলোর বেগ। তাহলে আমাদের সমবেগের দুইটা উদাহরণ ছিল, শব্দের বেগ এবং আলোর বেগ। ক্লিয়ার? 10 10 10 10 10, থ্যাংক ইউ। ওকে, তাহলে সমবেগের কি কি উদাহরণ আছে একটু কমেন্ট করো দেখি। সমবেগের উদাহরণ দুইটা আছে, কি কি? আচ্ছা, সমতরণের একটা উদাহরণ ছিল, সমতরণ। সমতরণের উদাহরণটা একটু কমেন্ট করো। সমতরণের উদাহরণ কোনটা পড়ছিলাম আমরা? অভিকর্ষ ত্বরণ না কি ছিল আসলে? এই যে দেখো মোটর গাড়ির কথা বলতেছিলাম, যে তুমি যখন বাসে চলো কিংবা মোটর গাড়িতে চলো কিংবা ট্রেনে চলো, ট্রেন যদিও চেষ্টা করে সমতরণে যাওয়ার, কিন্তু মাঝে মধ্যে ক্রসিং করলে তো আবার থেমে যাওয়া লাগে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে সবই অসমতরণ। কিন্তু সমতরণের একটা উদাহরণ পড়াইছি, বলো সমতরণের উদাহরণ কোনটা? এখানে খেয়াল করো যে গড় বেগ এবং গড় দ্রুতির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে আমরা জানি, দেখো বেগ সরণ, বেগ আর সরণ রিলেটেড, কারণ দুইটা হচ্ছে ভেক্টর রাশি। আর যখন দ্রুতি বলেছে তখন কি উপরে দূরত্ব, বুঝা গেল? তাহলে দুইটা পার্থক্য একটু খেয়াল রেখো। শব্দের বেগ এবং আলোর বেগ হচ্ছে সমবেগ। থ্যাংক ইউ মৃদুলা, ঋতু। আচ্ছা স্যার, এখান থেকে আর তেমন কিছু আমাদের নাই। এরপরে হচ্ছে আমাদের যে সূত্রগুলো আর কি, হ্যাঁ, আমাদের গতিবিদ্যার যে সূত্রগুলা। সো খেয়াল করো, এখানে আমাদের একটা সূত্র দিল, সমবেগে গতিশীল বস্তুর উদাহরণটা মনে রাখো। হ্যাঁ, সমবেগ যদি বলা থাকে তাহলে এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি। চিন্তা করে দেখো, সমবেগ বলেছে, তাই না? তার মানে এখন যদি তোমাকে বলে যে সমবেগের ক্ষেত্রে ভি বনাম টি এর একটা গ্রাফ আঁকো, কি জিজ্ঞেস করলো তোমার কাছে? জিজ্ঞেস করলো যে সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে। তোমাকে তো আর মেডিকেল পরীক্ষা আঁকতে দিবে না, তোমাকে জিজ্ঞেস করবে যে কেমন হবে। তো চিন্তা করে দেখো যে সময়ের সাথে সাথে সময় বাড়তেছে, সমস্যা নাই, কিন্তু বেগটা কিন্তু চেঞ্জ হয় নাই। বেগটা কিন্তু এই ভেলোসিটিতে সেমই আছে, তাই না? বেগটা কিন্তু সেমই আছে, এই তো। তাহলে তুমি কি বলবা যদি কখনো তোমার কাছে জিজ্ঞেস করে যে সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র কেমন হবে? তুমি বলবা সরল রেখা। তুমি কি বলবা? সরল রেখা, বুঝছো? যদি কখনো জিজ্ঞেস করে যে সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এবার দেখি কমেন্ট করো তো, যদি জিজ্ঞেস করতো যে সমবেগের ক্ষেত্রে সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে, সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে? তোমরা জানো না, একটা ইকুয়েশন আমরা পড়ছি, y ইকুয়াল mx, অর্থাৎ y এর সাথে x যদি সমানুপাতিক থাকে তখন আমাদের গ্রাফের চেহারাটা কিরকম হয় বলো? মনে রাখবা, যদি এরকম ফরম্যাটে থাকে তখন তাকে বলে মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এই টাইপের আমরা যতগুলা সম্পর্ক দেখবো সমানুপাতিক, সবাইকে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই টপিকগুলো একটু মনে রেখো। আসো আমরা সবগুলো ইকুয়েশন দেখে আমরা গ্রাফ বের করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই যে সমতরণে গতিশীল ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, অর্থাৎ একটা বস্তুর একটা আদিবেগ ছিল এবং এখন একটা ত্বরণ আছে, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রযুক্ত হচ্ছে। তাহলে শেষ বেগ বের করার সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ঠিক আছে? আচ্ছা, দেখবা এটা দিয়ে আমাদের আসলে অনুশীলনীতে ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো খুব দ্রুতই সলভ করবো। আমার আসলে ম্যাথে না যেতে পারলে ভালো লাগতেছে না। ওকে, তাহলে এখানেও খেয়াল করো, এই যে আমাদের যদি বস্তু ত্বরণে থাকে তখন হচ্ছে আমরা এই ইকুয়েশন দিয়ে কাজ চালাবো। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, পরেরটাই যাই। দেখো, সমতরণে বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। ভাই এখানে খেয়াল করছো যে আমরা যতগুলো সূত্র পড়তেছি আমরা কিন্তু বারবার বলতেছি সমতরণে, সমবেগে। যদি তোমাকে কখনো এরকম একটা প্রশ্ন করে, অনুশীলনীতে দেখলাম এরকম খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে
যে অসম ত্বরণের বস্তুর জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে, তখন কিন্তু আসলে কোনো সূত্রই প্রযোজ্য হবে না। তাহলে এটা একটু কমেন্ট করো তো, যে অসম ত্বরণ বলে তাহলে কি কোনো সূত্র প্রযোজ্য হবে, হ্যাঁ কি না? অসম ত্বরণের ক্ষেত্রে কি আমরা এই সূত্রগুলো প্রযোজ্য করতে পারবো? করো তো কমেন্ট। আচ্ছা, এখানে খেয়াল করো যে আমাদের সূত্র যেটা ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা ধরে নিলাম বস্তুটা স্থির ছিল, আদিবেগ শূন্য, তাহলে এটা আমরা 0 করে দিলাম। তাহলে খেয়াল করো এস এর সাথে টি এর সম্পর্ক কেমন, এস সমানুপাতিক টি স্কোয়ার, তাই তো? আমরা তো জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বা পরাবৃত্ত, তাই না? তোমরা তো কনিক পড়ে আসছো, তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। তাহলে যদি এরকম কোনো সম্পর্ক থাকে যে একজনের মাথায় দ্বিঘাত আছে এবং আরেকজন সিঙ্গেল বসে আছে, তার মাথার উপরে কেউ নাই, তখন আমরা বলবো যে এই ধরনের গ্রাফের আকার হবে পরাবৃত্ত। কেমন হবে বলো? পরাবৃত্ত। তাইলে যদি এরকম বলে যে সমতরণে একটা বস্তু চলাচল করতেছে, তার অবস্থান বনাম সময়ের গ্রাফটা কি হবে? বুঝতে পারছো? এগুলো সব আবার পরে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই, আপাতত জাস্ট মনে রাখো। তাহলে সবাই কমেন্ট করো যে এই গ্রাফটার আকৃতি কেমন হবে বলো। এস সমানুপাতিক টি স্কয়ার, সরণ বনাম সময়ের গ্রাফটা কিরকম হবে? পরাবৃত্ত। ঠিক আছে স্যার, আসেন আমরা সামনের দিকে যাই। এই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এবং এখান থেকে আসলে বাংলা কথাটাও পরীক্ষায় আসে। দেখো এই যে আমি বললাম এস সমানুপাতিক টি স্কয়ার, এটাই আসছে পরীক্ষায়। দেখো যে সমতরণে চলমান একটা বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে? সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক, বোঝা গেল? সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা আসো আমরা দেখি, সামনের দিকে যাই। এখানে খেয়াল করো আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, এই ইকুয়েশনটা পড়ে ফেলে আমরা মোটামুটি সবগুলো সূত্র পড়ে ফেলবো। হ্যাঁ খেয়াল করো, এই যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। সেখানে খেয়াল করো এটার ক্ষেত্রে কোনো সময় উল্লেখ করা নাই, এই ইকুয়েশনটার ক্ষেত্রে কোনো সময় উল্লেখ করা নাই। আদিবেগ আছে, শেষ বেগ আছে এবং সরণ আছে। তো এখান থেকে যদি আমরা ভি এবং এস এর মধ্যে একটা সম্পর্ক আনার চেষ্টা করি, খেয়াল করো তাহলে কি আসে? ভি স্কোয়ার সমানুপাতিক এস, ঠিক না? ঠিক কিনা? তুমি আবার এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, ভি সমানুপাতিক রুট ওভার এস। তাহলে খেয়াল করো বাংলা কথাটা কি? বাংলা কথা হচ্ছে যে সমতরণে কোনো গতিশীল বস্তুর শেষ বেগ কি হবে? অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বুঝতে পারছো? বুঝছো নাকি? পারবা নাকি? আচ্ছা দেখি এখান থেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি, সেটা হচ্ছে মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে সরণ বনাম বেগ রাস্তা কিরকম হবে? সমতরণে গতিশীল কোনো বস্তুর এই গ্রাফটা থেকে ধরো তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম যেখানে সরণ বনাম বেগের গ্রাফ কি হবে, বলো দেখি। পারবা? দ্রুত কমেন্ট করো, কেমন? চলো আমরা তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা এখানে খেয়াল করো যে আমাদের ড্রাইভার যাদের ট্রেনিং করে তাদের এটা শিখায় যে, খেয়াল করো যে ভি স্কোয়ার সমানুপাতিক আমরা শিখলাম এস, তাই না? তার মানে যদি তুমি থামাতে চাও, দেখছো, তাহলে প্রাথমিক বেগ যদি দ্বিগুণ হয়, দেখো বেগ যদি দ্বিগুণ হয় তাহলে তোমার দূরত্ব কত গুণ হইতে হবে? 4 গুণ, তাই না? এটা কিন্তু পরীক্ষায় আসে যে তুমি যদি একটা গাড়িকে মনে করো একটা বেগে চলতেছো, তুমি সেটাকে যদি থামাইতে চাও তাহলে তোমার বেগের দ্বিগুণ দূরত্বে, স্কোয়ার দূরত্বে যাইতে হবে। বুঝতে পারছো? তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস, মনে রেখো লাইনটা। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমাদের সেই গ্রাফ শুরু হয়েছে। তো এখন আমরা নিশ্চয়ই পারবো, হ্যাঁ? অবস্থান সময় যে লেখচিত্র আছে, যে দূরত্ব সময় লেখচিত্র, আচ্ছা আসো স্যার আমরা কিছু অনুশীলনীর এমসিকিউ সলভ করে আসি, কেমন? দেখো প্রস্তুত সবাই? তোমরা নিজেরাও করো আমার সাথে সাথে। খেয়াল করো আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি ডেটা দেয়া আছে, খেয়াল করো। এটা একদম প্রথম প্রশ্ন, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তু, বুঝলাম। একটা বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে। ওমা, বেগ হ্রাস পাচ্ছে মানে কি? এটা কি ত্বরণ নাকি মন্দন? বলো দেখি, বেগ হ্রাস পাচ্ছে, এটা কি ত্বরণ নাকি মন্দন? আচ্ছা তারপর জিজ্ঞেস করেছে যে থেমে যাওয়ার আগে বস্তুটি আসলে কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম কথা, এখানে সময়ের কোনো উল্লেখ নাই, আছে? নাই। তাহলে আমরা কোন সূত্রে যাব? আমরা যাব ভি স্কোয়ার, সাদা কালি আমরা যাব, দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আমার কাছে জানতে চাচ্ছি কি? দূরত্ব।
তাহলে দূরত্ব ইকুয়াল আমি কি লিখতে পারি, খেয়াল করো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ। এবং এই যে 2 মিটার পার সেকেন্ড দেয়া, তুমি একক দেখে ভাবতে পারো, এটা হয়তো বেগ, কিন্তু এটা আসলে কি বলো দেখি, হার বলা আছে, হার মানে কি সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে খেয়াল করো, দেখো গাড়িটা কিন্তু থেমে গেছে না, কিন্তু থেমে গেলে তার ভি এর মান কত, তার ভি এর মান হচ্ছে 0, তাহলে 0 মাইনাস ইউ এর মান কত 20 মিটার পার সেকেন্ড, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ, ত্বরণের মান কত দেয়া আছে 2, তাহলে এখানে আমাদের কত আসে দেখো, উপরে আসে হচ্ছে 400 আর নিচে কত 2 দুগুণে 4, তাহলে 4/400 করলে অ্যান্সার কত আসবে, কমেন্ট করো। 100 মিটার। বোঝা গেল? সহজ প্রশ্ন নাকি, পারবা? একেবারেই সহজ। আসো আমরা গতি রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো এখনই সলভ করে ফেলবো। বুঝতে পারছো এটা? আচ্ছা, মৃদুলা ঋতু, জুই মল্লিক, 100 মিটার 100 মিটার 100 মিটার, থ্যাংক ইউ ভাইয়া। আসো পরেরটা করি, এটা তোমরা চেষ্টা করো, আমি একবার বলে দিই। ওকে স্যার, খেয়াল করেন, একটা গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেয়া আছে x = 4t স্কয়ার প্লাস 3t মিটার। জিজ্ঞেস করেছে যে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। খুবই সহজ প্রশ্ন, এবং সহজ প্রশ্নগুলো বলেই কিন্তু আমাদের মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমাদের তো স্যার আসলে বেশি পেঁচাবে না। তো খেয়াল করো, যেহেতু সরণের সমীকরণ দিয়ে আমাদের বেগ বের করতে বলছে, আমরা জানি সময় সাপেক্ষে সরণকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তখন আমরা বেগ পাই। তাহলে এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, টি এর সাপেক্ষে, কেমন, টি এর সাপেক্ষে আমরা তার অন্তরীকরণ করব। তোমরা তো জানো অন্তরীকরণের নিয়ম কি, টুটা সামনে চলে আসে, তাই না? তাহলে 4 দুগুণে 8t প্লাস 3t কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, শুধু 3, তাহলে 8t প্লাস 3। এবার দেখো টি এর মান কত বলেছে, 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে 8 × 2 + 3, তাহলে 8 দুগুণে 16 আর 3 কত হয়, কমেন্ট করো এটার অ্যান্সার কত হবে। আমি আসলে যোগ বিয়োগ করতে পারি না, তো তোমরাই বলে দাও এটার অ্যান্সার কি হবে। ওকে স্যার, আমাদের আসলে গতিবিদ্যার মেইন টপিক হচ্ছে প্রাস, বুঝছো? এর আগের এই টপিকগুলো পড়তে আসলে একটু বোরিং, এবং এখানে আসলে কি বলবো বলো, এরকমই টপিকগুলা, গড় বেগ, গড় দ্রুতি, প্রসঙ্গ কাঠামো, কিন্তু আমাদের ম্যাথগুলো আসবে পরীক্ষায়। পারবা এটা? করছো কমেন্ট? ও ফোন আবার রেখে দিলাম। জুই মল্লিক, সুমাইয়া ইসলাম, মেহরিন, সরস্বতী, মিতু, আসেন স্যার পরের প্রশ্ন যাই। খেয়াল করো, একটা বস্তু স্থির অবস্থা থেকে এত সমতরণে যাত্রা শুরু করলো, 6 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে জানতে চেয়েছে। খুব ভালো কথা। তাহলে কি কি দেয়া আছে? প্রথম কথা, স্থির অবস্থা, আদিবেগ কত ভাইয়া? স্থির অবস্থা আদিবেগ কত আছে? আদিবেগ নাই, ত্বরণের মান দেয়া আছে, এবং জানতে চেয়েছে 6 সেকেন্ড পরে বেগ কত হবে। ভাই শেষ বেগের সূত্র v = u + at। ইউ এর কোনো মান আছে নাকি? নাই, তাহলে ইউ বাদ। এর মান দেয়া আছে কত, দেখছো কত কঠিন অঙ্ক, এগুলাই করতেছি, কঠিন অঙ্ক তো পারি না। তাহলে দেখো এর মান কত 4, সময়ের মান কত 6, গুণ করলে কত হবে কমেন্ট করো, পারি না আমি। তাহলে দেখছো এরকম সহজ সহজ প্রবলেম ইনশাল্লাহ তোমাদের আসবে, বুঝছো? খুব বেশি জটিল আশা করি দিবে না। পারবা? তাহলে এই টাইপের ম্যাথটা আসলে পারা যাবে। ওই যে একবার একটা ম্যাথ দিছিল, হ্যাঁ, বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, বুঝছো, এবং তার ভর হচ্ছে 10 কেজি। প্রশ্নে জানতে চেয়েছে যে এই যে বস্তুটা, এটার ভরবেগ কত। এত কঠিন প্রশ্ন কি তোমরা পারবা? এটা হচ্ছে মেডিকেল 20-21 প্রশ্ন। পারবা? করো দেখি এটার অ্যান্সার কত আসে। 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। ভাই দ্রুতির একক কি রে? দ্রুতির কি কোনো একক আছে? দ্রুতি তো স্কেলার রাশি, একক থাকলে কি একক নাকি নাই? ও এরপরে হচ্ছে আমাদের প্রাস শুরু হয়ে গেছে। তো প্রাস নিয়ে আমরা আসলে এখন পড়ালেখা করব না, এরপর আমাদের আর। আচ্ছা, এই ম্যাথটা একটু আমরা দেখে যাই একবারে। খেয়াল করো, এটা তোমাদের করায় আসলাম যে এ আর বি দুইটা গাড়ি, একজন 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে আর একজন 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে যাচ্ছে। খেয়াল করছো? একই দিকে, একটু আগে তো আমরা পড়লাম একই দিকে গেলে কি করি আমরা, একই দিকে গেলে কি যোগ করি নাকি বিয়োগ করি? কমেন্ট করো, একই দিকে গেলে যোগ করব নাকি বিয়োগ করব। এবং দেখো পরের প্রশ্নে কি বলেছে, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত। তাহলে আমরা কি শিখলাম, যে যার সাপেক্ষে তাকে আমরা কি করব, যোগ করব, তাকে আমরা বিয়োগ করে দিব, তাই তো? তাহলে খেয়াল করো, বি এর বেগ ছিল 20, সেখান থেকে আমরা 10 বাদ দিয়ে দিব, দিয়ে যেটা আসবে সেটা।
এখন চিন্তা করে দেখো যেটা কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে। এ সামনের দিকে যাচ্ছিল, বিও তার পিছন পিছন যাচ্ছিল, তাহলে এই ওকে ভাবে কাটতে 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 যাচ্ছে। কিন্তু তার জন্য কি দিক চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? দিক তো চেঞ্জ হয় নাই, সামনের দিকেই তো যাবে। তাহলে বলো দেখি এখানে অ্যান্সার কোনটা হবে? ABCD লিখলেই হবে। হ্যাঁ, ক খ গ ঘ এভাবে লিখো। 150 কেজি মিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ। একক যে লিখছে শ্রাবণী, দেখছো সাবধান, আমাদের মনে আছে হাই স্কুলে থাকতে স্যাররা এইসব একক টাকের জন্য মার্কেটে নিত, ইভেন কলেজেও নিছে। এখন আর এগুলো নিয়ে আশা করি অসুবিধা নাই, বাট এককগুলো একটু মনে রাখো। আচ্ছা, তাহলে আমরা 14 নাম্বারটাও পড়ে ফেললাম। কমেন্ট করছো সবাই? 14 কমেন্ট করো দেখি পারো কিনা। এরপর আমাদের আর পড়ার মতো অঙ্ক আছে কিনা। এই দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে পরিবর্তনশীল ত্বরণ, খেয়াল করছো? খুবই ইন্টারেস্টিং না? পরিবর্তনশীল ত্বরণ, আমি পড়ানোর সময় কিন্তু বারবার বলতেছিলাম যে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আমরা আসলে কোন সূত্রটা দিব। এটা আমি কিছুই বলবো না, নো এক্সপ্লানেশন। তোমরা বলো এটার অ্যান্সার কি হবে 26-এর? দ্রুত বলেন স্যার। খালিদ ভাইয়া আমাকে তেল দিচ্ছে। খালিদ ভাইয়া পুরা খুলনা শহর খালিদ ভাইয়ার পাগলা ফ্যান নাকি? আচ্ছা, সবাই কমেন্ট করো তাহলে। কি বলি, পরিবর্তনশীল এটার ক্ষেত্রে আমাদের কোনটা হবে অ্যান্সার? পরিবর্তনশীল ত্বরণের ক্ষেত্রে কি হইতে পারে? ক। ও না, এটা তোমরা কি 14-র অ্যান্সার দিচ্ছ এখনো? 26 এটার অ্যান্সার কি হবে? পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কোনটি ব্যবহৃত হয়, কোন সূত্রটি ব্যবহৃত হয়? বাবা এখানে কি কোনোটাই ব্যবহৃত হবে? হবে না, কোনোটি নয় হচ্ছে অ্যান্সার। কারণ পরিবর্তনশীল ত্বরণের জন্য তো আমরা কোনো সূত্র শিখি নাই। পরিবর্তনশীল ত্বরণ মানে কি? সেটা কোন কাঠামো? সেটা কি অজড় প্রসঙ্গ কাঠামো না? তো অজড় প্রসঙ্গ কাঠামোতে কি তুমি নিউটনের সূত্র খাটাতে পারবা? গতি সূত্র খাটাতে পারবা? গ্যালিলিও সূত্র খাটাতে পারবা? নিশ্চয়ই পারবা না। তাই এটার অ্যান্সার হবে কোনোটি নয়। যারা পেরেছো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আমরা দেখি আর কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারি কিনা। ঠিক আছে, এরপরে ম্যাক্সিমাম প্রশ্ন আই থিঙ্ক আমাদের আসলে প্রাস রিলেটেড, বুঝতে পারছো? আমরা প্রাস পড়লে আমরা এগুলা, ও এই তো আরেকটা ইকুয়েশন আছে, এটাই খুঁজতেছিলাম আসলে। হ্যাঁ দেখো, যে আমাদের এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জিজ্ঞেস করেছে এস বনাম টি এর লেখচিত্র কিরকম হবে। তাহলে এস সূত্র কি আমরা জানি, এস সমানুপাতিক টি স্কোয়ার, তাই না? এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি এরকম ফর্মে থাকে তখন গ্রাফ কিরকম হয়? কমেন্ট করো দেখি কোনটা হবে, ক খ গ নাকি ঘ? দ্রুত কমেন্ট করো সবাই। ছাব্বিশ ঘ, কোনোটাই হবে না, কোনোটাই হবে না। এই তো সবাই ডি লিখছো, থ্যাংক ইউ। 106 এর অ্যান্সার কত হবে? 106 106 কোনটা? পরাবৃত্ত, তাই না? পরাবৃত্ত আমরা তো জানি যে একজনের, আমি কি বললাম, যে একজনের মাথার উপর খালি আরেকজনের উপর মাথার উপর ঘাত আছে, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এই টাইপের যদি রাশিগুলা থাকে তখন তাদের গ্রাফ হবে পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত। ওই দরজাটা একটু লাগাই দেন না, বের হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এখানে একটু পড়ালেখা করতেছিলাম টেক্সট বইয়ের বাইরে এসে। তো এখানে খেয়াল করো, এই যে সমতরণের ক্ষেত্রে আমাদের অবস্থান বনাম সময়ের গ্রাফ, এটা তো বলেই আসলাম না, এই যে এস সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, তাহলে সেটা নিশ্চয়ই প্যারাবোলা হবে বা পরাবৃত্ত হবে। পড়ে আসছে এগুলো, আর এখন পড়বো না। আচ্ছা, এখানে খেয়াল করো বেগ সময়ের গ্রাফ নিয়ে একটু কথা বলি। তো বেগ সময়ের গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো, যদি সমবেগ হয়, একটু আগে বলে আসলাম না, সমবেগ এবং কার গ্রাফ? বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে এদিকে রাখবো বেগ, এদিকে রাখবো সময়। ভাই সমবেগ, তাহলে কি কোনো চেঞ্জ হবে? হবে না। তাহলে এটা কেমন? আনুভূমিক সরলরেখা, আনুভূমিক সরলরেখা। এরপরটা দেখো, সমতরণের ক্ষেত্রে কিরকম হবে? অর্থাৎ সময়ের সাথে সাথে, সমতরণ মানে কি? সময়ের সাথে সাথে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সমতরণে, অর্থাৎ এরকম সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং খেয়াল করো এইরকম উপরের দিকে যে রেখাগুলো ওঠে তাদের স্লোপ কি হয়? তাদের স্লোপ হয় বা ঢাল হয় সবসময় ধনাত্মক, তাই না? তাহলে দেখো সরল রেখা এবং তাদের ঢাল হচ্ছে ধনাত্মক। কিন্তু আমি যদি বলতাম মন্দন হচ্ছে, মন্দন, তখন কিন্তু গ্রাফটা এরকম হতো না, তখন গ্রাফটা এরকম নিচের দিকে আসতো।
তখন আমরা বলতাম যে তার ঢাল হচ্ছে ঋণাত্মক। ঢাল কেমন? ঋণাত্মক। ঠিক আছে। আর অসম ত্বরণ হইলে তো যে কোনো কিছু হইতে পারে। অসম ত্বরণ মানে কি? একবার বেগ বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বুঝা গেল? এটা হচ্ছে আমার পড়ালেখার গতি। আমি একদিন অনেক ভালো পড়ি, এরপর এক সপ্তাহ পড়ি না, এরপর আবার একদিন ভালো পড়ি, এরপর এক মাস আবার পড়ি না। তোমরা কিন্তু আমার মতো হবে না। তোমরা চেষ্টা করবা খুব ভালো মতো রেগুলার প্রতিদিন পড়া প্রতিদিন শেষ করার। কারণ তোমাদের মতো থাকতে আমরা অনেক পড়ালেখা করছি, বুঝছো? এখন একটু একটু ফাঁকি দিই, কিন্তু এটা আশা করি পোষায় নিতে পারবো। কিন্তু তোমাদের এখন কাজ হচ্ছে চোখ কান বন্ধ করে শুধু শুধু লেখাপড়াটাই মন দিয়ে করা। কেমন? আচ্ছা, ঠিক আছে, আসো। এবং চেষ্টা করবা সবসময় যেন জীবনের ঢাল ধনাত্মক থাকে। জীবনের ঢালকে কখনো ঋণাত্মক হইতে দিবা না। কেমন? আচ্ছা, এই দেখো, এই যে গ্রাফ যেগুলোর কথা আগেই বলে ফেলছি আসলে এখানে ছিল। তো এখানে খেয়াল করো যে আমাদের, তোমরা জাস্ট এই তিনটা একটু কমেন্ট করো। কেমন? দেখো, এই যে আমাদের শুরুতে যে সূত্রটা ছিল v cos u plus এটি, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে আসছিলাম। তো এখানে যদি বেগ বনাম সময়ের গ্রাফ বলে তাহলে কিরকম হবে? বেগ বনাম সময়ের গ্রাফ কিরকম হবে? এটা তো পড়ে আসছো পরাবৃত্ত, এটা আর বলা লাগবে না। এটার ক্ষেত্রেও বলে আসছো, তাই না? এগুলো আর বলা লাগবে না, এটা খালি বলো এটার অ্যান্সার কি হবে। v বনাম t এর গ্রাফটা কিরকম হবে? বি 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 দোয়া করে দিলাম তোমরা যারা ক্লাসে আছো তোমাদের সবার জীবনের ঢাল সবসময় ধনাত্মক হোক। কেমন? সবসময় আপলিফট, উপরের দিকে ওঠো, নাকি সাজিদ? খুব গরম লাগছে। আসেন স্যার, সামনের দিকে যাই আমরা। কমেন্ট করেছেন সরল রেখা। কিরকম সরল রেখা? আনুভূমিক নাকি উলম্বিক নাকি অন্য কিছু? ওফ, আমরা তাহলে চলে আসলাম ফাইনালি আমাদের আজকের বহুল প্রতীক্ষিত পার্ট, যেটা নাম হচ্ছে প্রাস। এবং আমরা এই প্রাস নিয়ে অনেক কিছু ইনশাল্লাহ পড়বো। আসেন আসেন স্যার। প্রাস কেমন? সবাই এখন মনোযোগ দিবা। আমরা টানা 5 মিনিট একটানা পড়বো এবং যা যা বলবো তোমরা খালি কমেন্ট করবা। কেমন? সরল রেখা কিন্তু না না স্যার, এটা তো মূলবিন্দু। ও আচ্ছা, ওইখানে তো ইউ এর মান ছিল। আমি যদি আসলে বলা উচিত ছিল কি আদিবেগ শূন্য হলে কি হবে, তাই না? তাই বললে হয়তো ভালো হইতো, নাহলে ওই যে হ্যাঁ একটা পোর্শন কাটবে আসলে। ঠিক আছে, আচ্ছা। তো খেয়াল করো, আমরা একটু প্রাস নিয়ে পড়াশোনা করবো। তো খেয়াল করো প্রাসের গতিটা কিরকম, যে আমি একটা বস্তু এখান থেকে নিক্ষেপ করছি এবং সেটা এই যে অনেক দূরে গিয়ে পড়লো। তাহলে এই যে একটা বস্তুর গতি, দেখো এটা কিন্তু দ্বিমাত্রিক গতি। প্রথম কথা যে প্রাসের গতি কয় মাত্রিক? দ্বিমাত্রিক। কমেন্ট করো, প্রাসের গতি কয় মাত্রিক? দ্বিমাত্রিক গতি। এবার খেয়াল করো, আমাদের পয়েন্টগুলোর নাম জানতে হবে। সো যেই পয়েন্টটা দিয়ে আসলে নিক্ষেপ করা হলো তাকে বলে এই যে বিক্ষেপণ বিন্দু। যে বিন্দুটা দিয়ে আমরা আর কি নিক্ষেপ করলাম, যে কোণে মারা হচ্ছে বিক্ষেপণ কোণ বলে, থিটা দিয়ে আমরা প্রকাশ করলাম। এবং খেয়াল করো, সে আনুভূমিক যে দূরত্বটা অতিক্রম করছে এটাকে আমরা বলি পাল্লা। এটাকে আমরা কি বলবো? পাল্লা। আনুভূমিক পাল্লা। কি বলবো বলো? আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা। খেয়াল করো ভাইয়া, একটা বস্তু যখন এরকম উপর দিয়ে যাচ্ছে তার কিন্তু প্রত্যেক মুহূর্তে নিচের দিকে জি কাজ করতেছে। প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু জি নিচের দিকে কাজ করতেছে। এখানেও জি, এখানেও জি, এখানেও জি, এখানেও জি। এই জন্য সবসময় মনে রাখবা যে প্রাস কিন্তু সবসময় সমত্বরণে থাকে। তাহলে প্রাসের ত্বরণ কি পরিবর্তন হবে নাকি হবে না? কমেন্ট করো দেখি। কারণ প্রাসের এখানে কি আছে? শুধু অভিকর্ষ ত্বরণ, আর তো কেউ নাই, তাই না? একটা বল যখন হাওয়ায় ভাসতেছে তার উপর কি অন্য কেউ কাজ করতে পারে রে? পারে তো না। তাই তখন সেটা সবসময় সমত্বরণে কাজ করে। বোঝা গেল? আচ্ছা, এবার খেয়াল করো, যেখানে আমাদের যে বেগ, এখানে আমাদের যে বেগ, তো বেগ সবসময় মনে রাখবা এই যে আমাদের স্পর্শক বরাবর কাজ করে, তাই না? বেগ সবসময় কাজ করে স্পর্শক বরাবর। এই পয়েন্টটা একটু খেয়াল রাখবা, এই যে সর্বোচ্চ বিন্দুতে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আপাতত জাস্ট এই টার্মগুলো একটু মনে রাখো। বোঝা গেল? তাহলে আমরা প্রাসের সব বৈশিষ্ট্যই শিখবো, বাট এখান থেকে দুইটা কথা একটু মনে রাখো, যে দ্বিমাত্রিক সবসময় সমত্বরণে চলে। ঠিক আছে? আচ্ছা, আসো দেখি। ও, প্রাসের গতিপথটাই তো বলতে ভুলে গেছি। শোনো, প্রাসের গতিপথ নিয়ে আসলে কাহিনীর কোনো শেষ নাই। প্রাসের গতিপথ স্যাররা এক এক বইয়ে এক এক রকম লিখেছেন। কেউ বলেছেন পরাবৃত্ত, কেউ বলেছেন অধিবৃত্ত, আবার কেউ বলেছেন প্যারাবোলা। সো আমি জানি না আসলে স্যাররা কোনটা নিবে পরীক্ষার অ্যান্সারে। আমি তোমাদের টেক্সট বই দেখাই দিব, এরপর তোমরা আল্লাহর নাম নিয়ে দাগাবা। আমার কোনো দায় দায়িত্ব এখানে নেই। তাহলে দেখো প্রাসের কথা কি কি বলা আছে এখানে।
যে প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, সর্বোচ্চ বিন্দুতে কি হয় সেটা পরে জানো। আকার কেমন? পরবৃত্তাকার। তপন স্যার আবার, ইসাক স্যার আবার বলেছে অধিবৃত্তাকার। ঠিক আছে, তাহলে 2 স্যার জানি না কোন বই থেকে আসলে ডাক্তার প্রশ্ন করবে। তারপরে দেখো যে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে কি বলে? পাল্লা। তাহলে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলে পাল্লা। এবং দেখো এই পয়েন্টে খেয়াল করো, প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল ত্বরণ কোনটা? অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। একটা জিনিস খেয়াল করো তো, দেখো জি সবসময় নিচের দিকে কাজ করতেছে না? জি তো সবসময় এরকম নিচের দিকে কাজ করতেছে। একটা ভেক্টর যদি এইভাবে থাকে একদম এরকম নিচের দিকে, ভাই তার কি কোনো আনুভূমিক উপাংশ থাকা সম্ভব? থাকবে বলো? কারণ এটার মান মনে করো এক্স আমি ধরলাম, এবং এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি নিশ্চয়ই। তাহলে এক্স কজ 90 হবে কিছু? কজ 90 মান কত? কজ 90 মান কত? 0। তার মানে এই যে অভিকর্ষ ত্বরণ বা জি, এর কিন্তু কোনো বিন্দুতে আসলে আনুভূমিক কোনো উপাংশ নাই, আনুভূমিক কোনো উপাংশ নাই। বোঝা গেল? তাহলে ইম্পর্টেন্ট কথা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা। কেমন? দেখো আনুভূমিক বরাবর এই জি এর উপাংশ কেমন? 0। আনুভূমিক বরাবর জি এর আসলেই কোনো উপাংশ নাই। ও সাজিদ লিখছো 0 ভাইয়া? ম্যাথে তো প্যারাবোলা প্রুফ করে এলাম। জি স্যার, প্যারাবোলাই তো, পরাবৃত্তই তো, কিন্তু সমস্যা হচ্ছে কি যে ওইটার বাংলা মানে ব্র্যাকেটে প্যারাবোলা লেখা, কিন্তু বাংলা এবার অধিবৃত্ত লেখা, এবং ওইটা বছরের পর বছর নতুন নতুন এডিশন আসতেছে, কিন্তু জিনিসটা আসলে ঠিক করতেছে না। সো আমাদের কিছু করার নাই, আমরা দুইটা জিনিস একটু মনে রাখবো। বোঝা গেল? আচ্ছা এবার আসো আমরা একটু সর্বোচ্চ বিন্দু নিয়ে অনেক কিছু পড়ে আসি, এরপর আমরা মেইন সূত্রে যাব। সো সর্বোচ্চ উচ্চতায় কি হয় ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় কি হয় খেয়াল করো, এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে দেখো যে এইখানে কিন্তু আমাদের বেগটা হয়ে যায় একমাত্রিক। কেন? কারণ ওই যে বললাম বেগ সবসময় স্পর্শক বরাবর কাজ করে। এখন চিন্তা করে দেখো একটা ভেক্টর এইভাবে আছে, তার কি কোনো উলম্ব উপাংশ আছে? আছে রে? নাই তো। কেন নাই? এই যে কোন 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে কোনো উপাংশ কি থাকা সম্ভব? সম্ভব না। তাহলে মনে রাখবো যে বেগের কোনো উলম্ব উপাংশ নাই। কোন বিন্দুতে? সর্বোচ্চ উচ্চতায়। কোন বিন্দুতে? সর্বোচ্চ উচ্চতায়। চিন্তা করে দেখো যদি তার উলম্ব উপাংশ থাকতো তাহলে তো সে আরো একটু উপরে উঠতো, আর তো উপরে উঠতেছে না, এখান থেকে তো সে নিচে নামা শুরু করছে, তাই না বলো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের কোনো উলম্ব উপাংশ নাই, এবং প্রাসের সকল বিন্দুতে অভিকর্ষ ত্বরণের কোনো আনুভূমিক উপাংশ নাই। এই দুইটা কথা মনে থাকবে। মুখস্থ করতে জানো, মুখস্থ করতে গেলে পেঁচাবে, তার চেয়ে একটু বুঝে বুঝে মনে রাখো। তুমি তো এমনিই জানো রে ভাই, এমনি জানো না যে জি নিচের দিকে কাজ করে, তাহলে তার কেমনে আনুভূমিক উপাংশ থাকে? তাহলে জি বা অভিকর্ষ ত্বরণের কোনো আনুভূমিক উপাংশ নাই, এবং সর্বোচ্চ বিন্দুতে বেগের কোনো উলম্ব উপাংশ নাই। ঠিক আছে? কঠিন নাকি? সহজ না? পারি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় খেয়াল করো যে নরমালি প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু আমাদের গতি কেমন, একটু আগে পড়ছি না, গতি কেমন কমেন্ট করো তো, যে প্রাসের প্রত্যেকটা বিন্দুতে গতি কেমন? প্রত্যেকটা বিন্দুতে গতি হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু এখানে গিয়ে তো সেই উলম্ব উপাংশটা নাই, এটা তো ক্যান্সেল হয়ে গেছে। তখন তখন তার গতি হয়ে গেছে একমাত্রিক। তখন তার গতি হয়ে গেছে কেমন? একমাত্রিক। ক্লিয়ার? তারপর খেয়াল করো উলম্ব বেগ কত, এটা তোমরা বলবা, আমি পারি না কিছু। তোমরা বলো এই যে সর্বোচ্চ উচ্চতাতে যে বেগটা ছিল, এই উলম্ব বেগটা কত? আছে কোন উলম্ব বেগ আছে নাকি? এ আছে? আছে? নিশ্চয়ই নাই। তাহলে উলম্ব বেগ কত সাজিদ? 0। উলম্ব বেগ কত? 0। এবং খেয়াল করো তোমরা এটা বলো যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে? যেহেতু বেগের একটা উপাংশ তো পুরোপুরি বাদই হয়ে গেছে, তাহলে এই বেগটাই নিশ্চয়ই তার সর্বনিম্ন বেগ। এবং চিন্তা করে দেখো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এটাই তো তার সর্বনিম্ন বেগ হওয়ার কথা, কারণ সর্বনিম্ন বেগ না হলে তো সে আরো উপরের দিকে যেত, তা তো যাচ্ছে না। তাহলে সর্বোচ্চ উচ্চতার বেগটাই হচ্ছে তার সর্বনিম্ন বেগ। তাহলে প্রাসের সর্বোচ্চ উচ্চতার বেগটা কি? সর্বনিম্ন বেগ। এবং একটা জিনিস খেয়াল করো বাবা, এটাই লাস্ট পয়েন্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই হচ্ছে আমাদের বেগ আনুভূমিক বরাবর, এবং জি সবসময় কোন দিক বরাবর? নিচের দিক বরাবর, তাই না? তাহলে এদের দুইজনের মধ্যবর্তী কোণের মানটা কত? 90 ডিগ্রি। এটাই আসবে পরীক্ষায়, এটাই আসবে পরীক্ষায়। তাহলে দেখো বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত রে? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। পরীক্ষায় কি ডিরেক্টলি এটা দিয়ে দিবে? হ্যাঁ ভাইয়া দিতে পারে, জিজ্ঞেস করতেই পারে যে সর্বোচ্চ উচ্চতায় বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত। কমেন্ট করো তোমরা যে বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বেগ আর ত্বরণের সর্বোচ্চ উচ্চতায় ডট গুণফল কত হবে? ডট গুণফল কত হবে? এটাও কমেন্ট করো। এবং কমেন্ট করো যে যে ডট গুণফলের জন্য আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটাকে আমরা কোন ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি? একক ভেক্টর,
অবস্থান ভেক্টর, শূন্য ভেক্টর, কোন ভেক্টর দিয়ে আমরা এই মানকে প্রকাশ করতে পারি? তাহলে আমি 3টা প্রশ্ন জিজ্ঞেস করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা স্পেশাল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কি কি হয়। আরেকবার বলে দিই, সর্বোচ্চ উচ্চতায় গতিটা থাকে একমাত্রিক, যেহেতু বেগের কোনো উলম্ব উপাংশ নাই এবং উলম্ব বেগ হয়ে যায় 0 এবং বেগের মানটা হয় সর্বনিম্ন এবং বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত বাবা? কত বলো? 90 ডিগ্রি। বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে তাদের ডট গুণফল কত হবে এবং তাদের ডট গুণফলকে আমরা কোন ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো? আসো স্যার। করছো, কমেন্ট করছো? স্যার আসেন আমরা একটু লিখে ফেলি। দেখো এখানে আমি একটা কথা লিখে রাখছি, সেটা হচ্ছে বৌদির সম অধিকার আমরা সবাই চাই। আমরা চাই না যে কোনো বৌদি আসলে কোনো অধিকার থেকে বঞ্চিত হোক। তো এই কথাটা আমরা প্রাসের সাথে একটু মিলিয়ে পড়তে পারি। খেয়াল করো, প্রথমে বতে হচ্ছে কি? বতে হচ্ছে বক্রগতি। এটা নিশ্চয়ই একটা বক্রগতি। প্রাস কি সরলরেখা মনে হচ্ছে তোমার কাছে? এই জিনিসটার কি সরলরেখা মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেলে? হচ্ছে না, তাহলে এটা একটা বক্রগতি। উতে হচ্ছে এটা একটা উলম্ব বেগ আছে অবভিয়াসলি, উলম্ব। দ্বি মানে হচ্ছে দ্বিমাত্রিক। দ্বি মানে কি বলো? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক। সম মানে হচ্ছে সমতরণে চলে সব সময়, সমতরণ। সমতরণ। এবং অধি মানে হচ্ছে যে তার পথ, অধিবৃত্ত। অধিবৃত্ত। বোঝা গেল? তাহলে তোমরা এটা দিয়ে আসলে লাইনগুলো মনে রাখতে পারো চাইলে। কেমন? এবার খেয়াল করো এই লাইনটা, এবার তুমি পারবা যে প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে তার বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত ভাইজান? 90 ডিগ্রি। ক্লিয়ার? পারবা? আচ্ছা আসো, তাহলে আমরা প্রাস নিয়ে অনেক কিছু আসলে পড়ে ফেলছি। তাহলে দেখো আমাদের প্রাসের আরো কিছু কথা আসলে এখান থেকে পড়ে ফেলা উচিত। আসো আমরা পড়ে ফেলি। শোনো, এগুলো একটু মুখস্থ টাইপের কথাবার্তা, সুন্দর করে মনে রাখবা। তাহলে আমরা শূন্য ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি নাকি? আসো, প্রাসেই তো সব পড়া রে, প্রাসেই সব পড়া। খেয়াল করো, তো আপনি যে বললেন যে এটা আসলে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ, ত্বরণ, এগুলোর মধ্যে সম্পর্ক আমি বুঝে ফেলছি। এখান থেকে আর কি কি আমার জানতে হবে? মনে রাখবা যে তুমি মনে করো অলিম্পিকে ওই যে ইয়া ছুড়ে মারে না, ধরো তুমি ছুড়ে মারার কম্পিটিশনে গেছো, যে বল্লা ছুড়ে, কি বলে এটাকে সাজিদ? বর্ষা। ও সরি, বর্ষা ছুড়ে, আমি বল্লা বললাম কেন জানি না। সো এইটা মনে রাখবা যে যদি তুমি 45 ডিগ্রি কোণে ছুটতে পারো তখন তোমার এই পাল্লার মানটা হবে ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম হবে 45 ডিগ্রি কোণে। আর ম্যাক্সিমাম হবে 45 ডিগ্রি কোণে। আর মানে কি? রেঞ্জ বা পাল্লা। আমি এখনো সূত্রের মধ্যে যাইনি, সূত্রে পরে যাব, আগে পড়ন্ত বস্তু পড়বো, তারপর আমরা প্রাসের সূত্রে যাব। তাহলে রেঞ্জ বা পাল্লা সর্বোচ্চ হবে কখন? 45 ডিগ্রি কোণে ছুড়ে মারলে। বোঝা গেল? আরেকটা শিখো, মনে করো সাজিদ আমার সামনে না থাক, তোমাদের একজনের নাম বলি, অদিতি বিশ্বাস। মনে করো অদিতি একটা প্রাসকে ছুড়ে মারছে 30 ডিগ্রি কোণে এবং আমি কি করছি? আমি 60 ডিগ্রি কোণে ছুড়ে মারছি। এবং খুবই অবাক করা ব্যাপার হলো যে দুইটা প্রাসই আসলে একই জায়গায় পড়লো, অর্থাৎ দুজনেরই আনুভূমিক পাল্লা সেম। তাহলে একটা মজার ব্যাপার খেয়াল করো যে 60 আর 30 যোগ করলে আসলে কত হয় রে? 90 ডিগ্রি। তার মানে যদি এরকম কোণ থাকে যাদের দুইজনকে তুমি যোগ করলে 90 ডিগ্রি হবে, যে কোনো কোণ হতে পারে, সেটা যে কোনো কোণ হতে পারে, সেটা 57, এবং 57 সাথে কত যোগ করতে হয় সাজিদ? 33, তাই না? ওকে, তাহলে 57 ডিগ্রি, 33 ডিগ্রি, এরকম যে কোনো কিছুই যদি থাকে তখন আমরা বলবো যে তাদের ক্ষেত্রে আনুভূমিক পাল্লা হবে সমান। বোঝা গেল? তাহলে একটা যদি এরকম থাকে যে একটা থিটা এবং আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তাদের দুজনের জন্য আনুভূমিক পাল্লা সেম। মনে থাকবে, তাদের দুজনের জন্যই আনুভূমিক পাল্লা সেম। 45 ডিগ্রির জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখে রাখো। 45 ডিগ্রিতে তুমি একটা কোণকে ছুড়ে মারলা, তাহলে মনে রাখবা যে সেটার সর্বোচ্চ উচ্চতা হবে h=r/4। r/4, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? এগুলো বই থেকে আবার দেখাবো, বাট আপাতত জাস্ট একটু মেমোরাইজ করে রাখো জিনিসগুলা, কেমন? কারণ পরে লাগবে। তো প্রাস ফেমিনিস্ট, তাই সে বৌদিকে সমঅধিকার দেয় বলেছে তোমাদের। হে আচ্ছা, দেখো তাহলে আমরা কি শিখে আসলাম? এই যে প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা হয়, সর্বাধিক আনুভূমিক পাল্লা কত ডিগ্রি কোণে হবে রে? 45 ডিগ্রি কোণে। তাহলে তখন h= হবে r/4। একটু মুখস্থ রাখো, পরে এগুলার এক্সপ্লানেশনে আসতেছি।
তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আনুভূমিক পাল্লার 4 ভাগ। যদি উল্টা প্রশ্ন করে আনুভূমিক পাল্লা উচ্চতার কত গুণ, আনুভূমিক পাল্লা উচ্চতার 4 গুণ, আনুভূমিক পাল্লা উচ্চতার 4 গুণ, কোন ক্ষেত্রে রে? 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। কোন ক্ষেত্রে? 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। অর্থাৎ যদি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা হয় তখন আনুভূমিক পাল্লা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। খেয়াল করো 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছো, আনুভূমিক পাল্লা কেমন হবে? সমান। আনুভূমিক পাল্লা কেমন হবে বলো? সমান। এই তুমি যদি 0 ডিগ্রি কোণে ছুঁড়ে মারো তার মানে কি? যে এখানে ছিল বস্তুটাকে এই যে সোজা ছাড়িয়ে দিলাম 0 ডিগ্রি কোণে, কোনো কিছু হয়েছে? কোনো পাল্লা গেছে নাকি? এই কোনো আণবিক দূরত্ব পার করছে? করে নাই। তাহলে পাল্লা সর্বনিম্ন হলে নিক্ষেপণ কোণ 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। 0 ডিগ্রি মানে তো আমি আসলে উড়াই নাই, আর 90 ডিগ্রি মানে ধরো এই যে উপরের দিকে ছুঁড়ে মারলাম, বোঝা গেল? তাহলে 0 ডিগ্রি মানে কি? যে বস্তুটাকে তো আমি উড়াই নাই, এখানে ছিল এখানে আসছে। 90 ডিগ্রি মানে খাড়া উপরের দিকে ছুড়লাম, ছুড়ে আবার সেটা নিচের দিকে চলে আসলো। তাহলে এই প্রশ্নটা অনুশীলনীতে তোমরা পাবা যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তুর আনুভূমিক পাল্লা কত। কমেন্ট করো তো, যে খাড়া উপরের দিকে যদি একটা বস্তুকে এরকম ছুঁড়ে মারা হয় তখন তার আনুভূমিক পাল্লা কত হবে? আসেন স্যার। তাহলে এইচ ইকুয়াল হচ্ছে r/4। এবার দেখো এই যে আমাদের লাস্ট লাইন 45 ডিগ্রি কোণে যদি ছুঁড়ে মারা হয় তাহলে আনুভূমিক পাল্লা হবে উচ্চতা 4 গুণ, উচ্চতা 4 গুণ। এটা সবাই একটু কমেন্ট করো, r ইকুয়াল 4h, সবাই কমেন্ট করো r ইকুয়াল 4h। কোন ক্ষেত্রে? 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে, 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। ওকে আসেন স্যার। তাহলে প্রাস রিলেটেড কথাবার্তা আমরা মোটামুটি বলে ফেলছি। আসো আমরা একটু প্রাসের না সূত্রে যাওয়ার আগে আমি একটু পড়ন্ত বস্তু নিয়ে কথা বলতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো আমাদের এই যে গ্যালিলিওর পড়ন্ত বস্তু সূত্র সমূহ। ওকে স্যার, দেখো তো আমাদের গ্যালিলিও সাহেব উনি আসলে এই সূত্রগুলো দিছিলেন, কিন্তু প্রমাণ করেছেন কে? কমেন্ট করো দেখি, জানো কিনা তোমরা যে গ্যালিলিওর এই যে পড়ন্ত বস্তু সূত্রগুলো এগুলো আসলে প্রমাণ করেছিলেন কে? কোন বিজ্ঞানী? যার নাম সবখানে শুনে থাকো আসলে। আচ্ছা, তো শর্তগুলো কি দেখো, যে এটা অবশ্যই ফ্রি ফলিং পার্টিকেল হতে হবে। তার মানে তুমি এটাকে একদম এভাবে ছেড়ে দিতে হবে। তুমি যদি এটাকে একটু বেগ দিয়ে ছাড়ে দাও তাহলে কিন্তু গ্যালিলিও সূত্র প্রযোজ্য হবে না। তোমাকে অবশ্যই তাকে ফ্রি ফলিং পার্টিকেল বলে, তার মানে কোনো বেগ থাকা যাবে না, স্থির অবস্থান থেকে পড়ে যেতে হবে। ওকে, সো দেখো আমাদের তিনটা সূত্র। প্রথমটা হচ্ছে যে একই উচ্চতায় যদি স্থির অবস্থান থেকে পড়ে তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাধাহীন পথে যদি পড়ে তখন নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এটা একটু মনে রাখো, ভি সমানুপাতিক টি, বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, বোঝা গেল? এবং 3 নাম্বার কথা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা একটু আলাদা করে মনে রাখো প্লিজ, কারণ এটা থেকে এমসিকিউ আছে। আমি তোমাকে বললাম যে 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? কমেন্ট করো। যে একটা বস্তু, পড়ন্ত বস্তু, ফ্রি ফলিং পার্টিকেল, তার মানে আমি তাকে কোনো বেগ দিয়ে নিক্ষেপ করি নাই, স্থির অবস্থায় তাকে আমি ছেড়ে দিছি। প্রথম সেকেন্ড এবং দ্বিতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? কমেন্ট করো। আর আগেটা কি কমেন্ট করছো? কোন বিজ্ঞানী প্রমাণ করছিলেন? নিউটন। থ্যাংক ইউ, রিফাত আমান্না বলেছে নিউটন। নিউটন সাহেব এটা আর কি প্রমাণ করছিল গিনীয় পালক পরীক্ষার সাহায্যে। হ্যাঁ, ওইগুলো আমরা বই থেকে আবার পড়বো, সমস্যা নেই। আচ্ছা আসো, তাহলে এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তু সূত্র। তো পড়ন্ত বস্তু সূত্র থেকে আমরা একবারে প্রাসের সূত্রগুলো পড়ে ফেলি। খেয়াল করো, শুনো, দেখো তো একটা পড়ন্ত বস্তু মানে ধরো তুমি উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করলা, পড়ন্ত বস্তু না, একটা বস্তু যাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো। এখান থেকে আমাদের কিছু রাশি লাগবে। তো দেখো একটা বস্তু, এটা মনে করো তার সর্বোচ্চ উচ্চতা, তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আসলে কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগবে কতটুকু? সূত্র কি ছিল আমাদের? টি ইকুয়াল ইউ বাই জি, তাই না? বলো, এটা জানো তো? জানো? না জানলে জেনে নাও। যে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, মাইনাস দিলাম কেন? জি নিচের দিকে, ইউ উপরের দিকে। এবার আমরা কি করলাম? শেষ বেগ থেমে গেছে তো, তাহলে ভি এর মান দিলাম 0, তাহলে ইউ ইকুয়াল লিখতে পারি জিটি। তাহলে টি ইকুয়াল কি? ইউ বাই জি। এসব প্রমাণ কি এখন দেখানোর সময় আছে রে? নাই। এবার চিন্তা করো, সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে ইউ বাই জি সময়ে, নামবে না সে? নামবে নাকি নামবে না? নামবে তো। নামার সময় কতটুকু সময় লাগবে? নিশ্চয়ই ইউ বাই জি। তাহলে এই যে ইউ বাই জি এবং ইউ বাই জি, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তখন আমরা একটা রাশিমালা পাই যেটাকে বলে বিচরণকাল। বিচরণকাল বাংলা কি মানে কি আসলে কি বোঝায়?
বুঝায় যে সে আসলে কতটুকু সময় হাওয়ায় ছিল। হাওয়া মে উড়তা যায়, লাল দুপাট্টা, তারপর কি পারো পারো না, ঠিক আছে। তাহলে বিচরণকালের সূত্রটা হচ্ছে 2u/g, 2u/g, বোঝা গেল? মুখস্থ রাখো একটু, সবাই কমেন্ট করতে পারো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে u/g এবং সম্পূর্ণ বিচরণকাল হচ্ছে 2u/g। এগুলো আমাদের পরবর্তীতে আবার লাগবে, খেয়াল করো। পরেরটাই যাই। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি ভাইয়া? সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? এইচ ম্যাক্স ইকুয়াল কি? এইচ ম্যাক্স ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। কিভাবে আসছে লাগবে? এই দেখো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তো থেমে গেছে, তাহলে শেষ বেগ নিশ্চয়ই 0, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল 2gh, তাহলে এইচ ইকুয়াল কি? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র, যে এইচ ম্যাক্সটা আসলে কত, সর্বোচ্চ উচ্চতাটা কত, ইউ স্কোয়ার বাই 2g। বোঝাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র, কেমন? আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত? u/g। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? ইউ স্কোয়ার বাই 2g। এবার আমরা দেখব যে প্রাসের সূত্রগুলো আসলে কি ভাইয়া। প্রাসের বেলায় তুমি খালি মনে রাখবা সাধারণ সূত্রই থাকবে, শুধু আমরা ইউ এর জায়গায় বসাই দিব ইউ সাইন থিটা। এই যে দুইটা সূত্র তুমি শিখলা, সূত্র দুইটা সেমই থাকবে, শুধু ইউ এর জায়গায় কি বসাবো বলো? ইউ সাইন থিটা। তাহলে এবার আমরা প্রাসের বেলায় সূত্রগুলো লিখতে চাই। তাহলে প্রাসের বেলায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, সেটা টি হচ্ছে u/g। তো এখন আমরা লিখবো না, আমরা কি লিখবো বাবা? আমরা লিখবো ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। u/g এর জায়গায় আমরা শুধু ইউ সাইন থিটা বাই জি লিখলাম। এরপর কি? এরপর যদি বলে বিচরণ কাল কত, বিচরণ কাল কত, টি, বড় হাতের টি দিয়ে লিখলাম। তাহলে সেখানে কি হবে? 2u/g সাধারণ সূত্র, আমরা কি লিখবো? 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের প্রাসের বেলায়। তাহলে প্রাসের বেলায় আমরা শুধু কি চেঞ্জ করবো বলো? সবাই একটু কমেন্ট করো যে ইউ ইকুয়াল আমরা লিখবো ইউ সাইন থিটা, ইউ এর বদলে আমরা কি লিখবো? ইউ সাইন থিটা। আচ্ছা, এবার আসো, তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র কি হবে ভাইয়া? এই যে আপনি দেখাইছিলেন, এই যে তার সর্বোচ্চ উচ্চতা, এটা আসলে আমরা কিভাবে বের করতে পারবো? এইচ ম্যাক্স ইকুয়াল কি লিখবো আমরা? আমরা লিখবো ইউ স্কোয়ার বাই 2g। কিন্তু তখন কি আর ইউ লিখতে পারবো রে? নিশ্চয়ই পারবো না, তখন আমাদের একটু সুন্দর করে লিখতে হবে। ব্র্যাকেটে লিখবো ইউ সাইন থিটা, তার উপর দিব স্কোয়ার। তাহলে কি হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্সের সূত্র আর সর্বোচ্চ উচ্চতার সূত্র। কার ক্ষেত্রে? প্রাসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্রাসের ক্ষেত্রে। ওকে, তাহলে প্রাসের ক্ষেত্রে এই সূত্রগুলা একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা শুধুমাত্র কমেন্ট করো যে ইউ এর বদলে আমরা কি লিখবো। ইউ এর বদলে আমরা জিনিসটাকে রিপ্লেস করবো কি দিয়ে? ইউ সাইন থিটা দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আসেন স্যার। তো প্রাসের আমাদের আরো কিছু সূত্র আছে, হ্যাঁ, যেগুলো আসলে একটু পড়তে হবে আমাদের। দেখি আমরা আগের স্লাইডটাই ব্যাক যাই, দেখি আমরা আসলে কোন কোনটা পড়ে ফেললাম। খেয়াল করো, দেখো। তাহলে আমরা উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? এই যে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। দেখছো, এই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এবং সর্বাধিক উচ্চতা কত? চিন্তা করে দেখো, যদি সাইন থিটার মানটা 1 হয়ে যায়, সাইন থিটার মানটা 1 হয়ে যায়, তাই না বলো? সাইন থিটার মানটা যদি 1 হয়ে যায়, তখন আমাদের পুরো প্রশ্নটা কি হয়ে যাবে? ইউ স্কোয়ার বাই 2g। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসো সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে আসলে কতটুকু সময় লাগে? যে টি ইকুয়াল ইউ সাইন থিটা বাই জি, টি ইকুয়াল ইউ সাইন থিটা বাই জি। তুমি ফরম্যাটটা মনে রাখো রে ভাই, এরপর যা দিয়ে দিই কোনো সমস্যা? থিটার বদলে আলফা দিলে কি কোনো সমস্যা? পারবা না? পারবা তো। মেইন কথা হচ্ছে সূত্রটা পারি কিনা। এবার দেখো বিচরণকাল বা ভ্রমণকাল, টি ইকুয়াল কি? 2u সাইন থিটা বাই জি, টু ইউ সাইন থিটা বাই জি। দেখছো, এই যে মেডিকেল আসছে, 15-16তে আসছে, তাই না? আচ্ছা, এবার আমাদের এই দুইটা একটু মনে রাখতে হবে। এই দুইটা দেখো, আনুভূমিক পাল্লা, হ্যাঁ, আনুভূমিক পাল্লা। এই যে আপনি বললেন ভাইয়া এতক্ষণ ধরে আনুভূমিক পাল্লার কথা, এটা সূত্র কি? আনুভূমিক পাল্লা আর ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার, আগেরটার মতোই, একটু পার্থক্য দেখো, সাইন 2 থিটা বাই জি। আগেরটা কি ছিল? সর্বোচ্চ উচ্চতা কি ছিল রে? সর্বোচ্চ উচ্চতা কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখানে খেয়াল করছো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, হ্যাঁ, এখানে কিন্তু একটা জি, 2g নাই। আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, এই মানটা কখন ম্যাক্সিমাম হবে? আমরা কখন আর ম্যাক্সটাকে পাবো? আর ম্যাক্স কখন হবে? যখন এই পোর্শনটা 1 হয়ে যাবে। সাইনের সর্বোচ্চ মান কত? সাইন ফাংশনের সর্বোচ্চ মান কত? 1।
তাহলে সাইন 2 থিটা ইকুয়াল 1 কখন হবে? সাইন 2 থিটা ইকুয়াল 1, আমরা জানি 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, তাই তো? তাহলে 2 থিটা ইকুয়াল কত হইতে হবে? 90 ডিগ্রি। তাহলে 2 থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটার মান কত আসবে? 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে আমরা তখন মুখস্থ করলাম যে 45 ডিগ্রি কোণে বর্ষা ছুঁড়ে মারলে বর্ষা তো বর্ষা ছুঁড়ে মারলে আণবিক পাল্লাটা সর্বোচ্চ হয়। এখন বুঝতে পারছো? তাহলে আর ম্যাক্স হচ্ছে কি ইউ স্কোয়ার বাই জি, আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পাল্লা সূত্র। আমাদের প্রাসের পর্ব প্রায় শেষ, প্রায় শেষ, তোমরা আশাহত হইও না, অলমোস্ট শেষ। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা সূত্র শিখে আসলাম, আণবিক পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, সর্বোচ্চ হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ওকে, এবং দেখো সর্বোচ্চ বিন্দুতে থাকবে, আসলে পুরাটাই থাকবে হচ্ছে তোমার বিভব শক্তি। হ্যাঁ, সর্বোচ্চ বিন্দুতে তো আসলে স্থিতিশক্তি ভাবে থাকবে না, গতিশক্তি থাকবে না একেবারে তা না, তবে হচ্ছে যে বিভব শক্তিটা থাকবে ম্যাক্সিমাম। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো প্রাসের যে গতি সমীকরণ, এটা আসলে একটা অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ, কিন্তু আমাদের বইয়ে দেয়া আছে যে বাংলায় পরাবৃত্ত, কিছু করার নাই। দেখো এটা হচ্ছে এই যে অধিবৃত্ত, কিন্তু বাংলায় আবার ইংলিশে আবার দেয় প্যারাবোলা। আচ্ছা, দেখো এটা নিচে একটা কথা লেখা, সর্বাধিক উচ্চতা এবং পাল্লার মধ্যে সম্পর্ক কত? তোমাদের মনে আছে 45 ডিগ্রি কোণে যদি আমরা ছুঁড়ে মারি তাহলে এইচ আর আর এর মধ্যে কি সম্পর্ক ছিল? কমেন্ট করো তো। 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে এইচ আর আর এর মধ্যে কি সম্পর্ক ছিল? তাহলে এই হচ্ছে আমাদের প্রাস রিলেটেড সকল পড়াশোনা। আমরা এখন অনেক এমসিকিউ সলভ করব, কেমন? প্রাস রিলেটেড যত প্রশ্ন আছে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ সলভ করে ফেলবো। আসো দেখি প্রথম প্রশ্ন আমাদের জন্য, সবাই খুব দ্রুত কমেন্ট করবা। আচ্ছা, খেয়াল করো, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত? তোমরাই বলো, আমি তো পারি না আসলে। সব বিন্দুতেই কি ভাই জি থাকে নিচের দিকে, তাহলে তার কখনো আণবিক উপাংশ থাকা সম্ভব? বলো দেখি, সম্ভব সাজিদ? সম্ভব না। তাহলে কত হবে অ্যান্সার? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ হচ্ছে 0। তাহলে তোমরা তার সাথে আরেকটা জিনিস একটু কমেন্ট করো, যদি সর্বোচ্চ উচ্চতার কথা বলতাম, দিয়ে বললাম যে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ কত? কমেন্ট করো। আসো স্যার। ও, এটা তো পড়াইনি এখনো। এই দেখো, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু, হ্যাঁ, তার গতিপথ কেমন হবে? বাংলায় যেটা পড়ছে সেটাই দেখাবো, প্যারাবোলা না। এখানে তো আমাদের নাই, অধিবৃত্ত নাই অপশনে, তো ঝামেলা নাই, একটা অপশন আছে পরাবৃত্তাকার। ক্লিয়ার? তাহলে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু, এখানে তো অধিবৃত্ত নাই, অধিবৃত্ত না থাকলে তো তোমার কনফিউশনের জায়গা নাই, তখন পরাবৃত্ত দেবা। এটা তো পড়ে ফেলছি। আপেক্ষিক বেগ বিপরীত দিকে গেলে যোগ হয় নাকি বিয়োগ হয়? দেখো, প্রাসের সর্বাধিক উচ্চতা রাশিমালা কি ভাইয়া? সর্বাধিক উচ্চতা অর্থাৎ কি এইচ ম্যাক্স। সর্বাধিক উচ্চতা আমি জানি সাধারণভাবে সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে প্রাসের বেলায় সূত্র অল্প একটু চেঞ্জ হবে, ইউ এর জায়গায় হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। মিলাও ইউ স্কোয়ার, ও সরি সাদা কালি দিয়ে লিখে ফেলছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। পারলাম? সহজ না? কমেন্ট করো, ক খ লিখতে কমেন্ট করতে থাকো। কোনটা প্লাস হবে রে? ও হ্যাঁ, বিপরীত দিকে গেলে প্লাস হবে। দেখো, প্রাসের নিক্ষেপণ বিন্দু এবং পাতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এটা কি আমরা পড়ছি নাকি পড়ি নাই? এটা একটা প্রাস, এটা হচ্ছে তার নিক্ষেপণ বিন্দু এবং এটা হচ্ছে তার পতন বিন্দু। ডাউনফল হয়ে গেছে আমার মতো। এই যে প্রাস, একসময় সে তার সর্বোচ্চ উচ্চতায় ছিল, কিন্তু এখন সে কোথায়? মাটিতে মিশে গিয়েছে। দয়া করি তোমরা যেন সবসময় সর্বোচ্চ উচ্চতায় থাকতে পারো, দয়া করে দিলাম। আচ্ছা, এবার দেখো, প্রাসের নিক্ষেপণ বিন্দু পাতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? দ্রুত বলো। পাল্লা, আনুভূমিক পাল্লা। পাল্লার সূত্রটা কি ছিল? পাল্লার সূত্র কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ কখন হয়? পাল্লা ম্যাক্সিমাম কখন হবে? 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আর ম্যাক্সের মান কত হবে? আর ম্যাক্স ইকুয়াল হবে ইউ স্কোয়ার বাই জি, এবং আর ইকুয়াল কি হবে? 4h। সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, আচ্ছা দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সাহেবের সূত্র কোনটা? আমরা নিশ্চয়ই পড়ে আসছি, ভি সমানুপাতিক টি। এটা কি প্রথম সূত্র নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? কমেন্ট করো তো, এটা কি প্রথম, দ্বিতীয় নাকি
তৃতীয় সূত্র গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। অদিতি, রোকেয়া, সুমাইয়া, শাম্মী, রিমঝিম, রিমঝিম রায় বৃষ্টি, রিমঝিমে ধারাতে, রোকেয়া আক্তার, ফাতেমা জান্নাতুল মিতু, মৃদুলা, রিফা তামান্না, অদিতি, মুনতাসির। তোমরা যারা চাও নাম কমেন্ট করতে, সুন্দর করে একটা কমেন্ট লেখো। এটা কিসের ক্লাস? সামিহা বিনতে সামিহা, এটা হচ্ছে 25, 26, 27 সবার জন্য ক্লাস, গতিবিদ্যা, ওপেন ফর অল, পৃথিবীর সবার জন্য এই ক্লাস। তোমার ছোট ভাই যদি থেকে থাকে ক্লাস 5, 6-এ পড়ে, তাকেও তুমি এই ক্লাস দেখাইতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ শেখার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো, সরি কি জানি ছিল, ভুলে গেছি সব, দেখছো কি জানি ছিল, পড়ার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, নাকি? এটা কার ডায়লগ, দেবের নাকি জিতের? আচ্ছা দেখো, মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু, এটা আমাদের এই যে গ্যালিলিও সাহেবের 3 নাম্বার সূত্র, যেটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড দেয়া আছে, অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? আমরা জানি তৃতীয় সূত্র কি ছিল, h সমানুপাতিক t স্কয়ার, তাই না? তাহলে কমেন্ট করো, 1 এর জন্য হবে 1, 2 এর জন্য 4, 3 এর জন্য 9, তাহলে 1:4:9। ক্লিয়ার? পারি আমরা? এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, তাই না? থ্যাংক ইউ। সেকেন্ড, নাইমা, তাবাসসুম, রোকেয়া আক্তার, জাকিয়া সুলতানা। কত কি বাকি রে? দেখো, সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক। ভাই এটা একটু মুখস্থ করো, ঠিক আছে? এটা একটু মুখস্থ করো যে যদি আমরা 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি, যদি আমরা 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি, তাহলে সর্বোচ্চ বিন্দুতে, দেখো সর্বোচ্চ বিন্দুতে তার যে দ্রুতি বা বেগ যাই বলা থাক, সেটা হবে প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, সেটা হবে প্রারম্ভিক দ্রুতির অর্ধেক। ধরো আমরা শুরুর বেগ ধরলাম, শুরুরটা ধরলাম মনে করো v0 এবং পরেরটা ধরলাম হচ্ছে v। তাহলে 60 ডিগ্রি কোণে যদি তুমি ছুঁড়ে মারো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই পয়েন্টে, এটা আসলে ক্যালকুলেশন করে বের করা যায়, আমি আপাতত বলতেছি, জাস্ট মনে রাখো যে এই পয়েন্টে শেষ বেগটা হবে আদিবেগের অর্ধেক, শেষ বেগটা হবে আদিবেগের অর্ধেক। দেখবে এটা প্রশ্ন আরেকটা আছে, একটু মুখস্থ রাখো কষ্ট করে প্লিজ। তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। দেখবে এরপরে আরেকটা প্রশ্ন আছে, বুঝছো? এই প্রাসের পাল্লা সর্বোচ্চ কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে, প্রাসের পাল্লা সর্বোচ্চ হবে কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। এটা খেয়াল করে, একটা ক্রিকেট বল এত বেগে ছুঁড়ে মারছো, তো কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, এখান থেকে ছুটছো আবার সে আগের জায়গায় কখন ফিরবে, নিশ্চয়ই তার বিচরণকাল জানতে যাচ্ছে। সূত্র কি? 2u/g। দেখো এটা কেন মেডিকেল আসবে না, বলো কেন আসবে না? কারণ এটা তুমি হাতেই করতে পারি, 2 × 49 ডিভাইডেড বাই 9.8। ওকে, তাহলে দেখো 9.8 এর জন্য আমি উপরে একটা 10 নিলাম, এই দশমিকটাকে এখান থেকে উঠাই দিয়ে উপরে একটা 10 লিখলাম, তাহলে কি আর এখানে দশমিকটা থাকবে রে? থাকবে না। দেখ 49 দুগুণে 98, 2 আর 2 কাটা, কত থাকে? 10। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া? 10 সেকেন্ড। বোঝা গেল? পারবা এরকম দিলে? পারবা না? পারবা আশা করি। এমন মানি দিবে যেটা তুমি হাতে আসলে ক্যালকুলেশন করতে পারো। আসেন স্যার সামনে যাই। দেখো একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হলে আনুভূমিক পাল্লা, এই তো মজার প্রশ্ন চলে আসছে, বলো দেখি উল্লম্ব উচ্চতার কত গুণ হবে? 54 নম্বর। কত গুণ স্যার? শেখার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। ইয়েস, ফাতেমা জান্নাতুল মিতু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না, এটা কি দেবের নাকি জিতের? খুব কষ্ট পেলাম। কি বললা সাজিদ? কঠিন ম্যাথ? সব কঠিন ম্যাথ সহজ করে দিব ইনশাআল্লাহ। মেডিকেলে কঠিন ম্যাথ আসে না, এটা হচ্ছে মেইন কথা, বুঝছো? তোমরা যারা টেনশনে আসো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা, ক্যালকুলেটরই লাগবে না রে ভাই। দেখো তাহলে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে বস্তুটির আনুভূমিক পাল্লা আর ইকুয়াল আমরা জানি কি হয় বাবা? 4h, তাই না? উল্লম্ব উচ্চতার কত গুণ? উল্লম্ব উচ্চতার 4 গুণ, উল্লম্ব উচ্চতার 4 গুণ। একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে তার বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত রে? কত সাজিদ? এই হচ্ছে তার বেগ, এই হচ্ছে তার ত্বরণ, মধ্যবর্তী কোণ কত জানি না, মনে হয় পরস্পরের সমান্তরাল, নাকি 45 ডিগ্রি কোণে, নাকি বিপরীত, কোনটা? কোনটা অ্যান্সার? 55 নম্বর। কমেন্ট করো সবাই, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো, এই যে সর্বাধিক পাল্লার জন্য একটা প্রাসকে কত কোণে নিক্ষেপ করতে হবে, এটা কি এখনো পড়াইতে হবে? সর্বাধিক পাল্লা বলতে বলতে মুখের ফেনা উঠাই ফেললাম। 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলেই সর্বাধিক পাল্লা, 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কি বলছি যে সর্বোচ্চ উচ্চতার বেগ হবে আদিবেগের অর্ধেক, সর্বোচ্চ উচ্চতার বেগ হবে আদিবেগের অর্ধেক, সর্বোচ্চ উচ্চতার বেগ হবে আদিবেগের অর্ধেক। দেখো একটা পাথর খণ্ডকে খাড়া উপরের দিকে যদি তোলানো হয় তাহলে তার উপর কয়টা বল কাজ করে ভাই? 2টা বল। একটা হচ্ছে তুমি যে বলটা দিছো সে, অর্থাৎ প্রদত্ত বল, তুমি যে বলটা দিছো সেটা, এবং তার সাথে পৃথিবীকে কি তার মায়া ছেড়ে দিবে? পৃথিবী যে আমাদের উপর এত মায়া দিয়ে টেনে রাখছে, আমাদেরকে ছেড়ে দিবে এত সহজে? উপরে উঠতে চাইলে ছেড়ে দিবে? আমরা কি সুপারম্যান? উঠতে তো পারবো না। তাহলে 2টা বল কাজ করে, যে তুমি যে বলটা দিবা
এবং অভিকর্ষ বল, এই দুইটা বল কাজ করবে একটা পাথরখণ্ডের উপর। আসেন স্যার, প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ কি? আমরা জানি প্রক্ষেপকের সূত্র কি ছিল, 2u/g। এটা হচ্ছে সাধারণ বস্তুর ক্ষেত্রে। প্রক্ষেপক কি সাধারণ? প্রক্ষেপক কি সাধারণ রে? না, একটু অসাধারণ। তাহলে ইউ এর জায়গায় কি লিখবো? সাইন থিটা। তাহলে 2u sin θ ডিভাইডেড বাই জি। বোঝা গেল? তাহলে 2u sin θ ডিভাইডেড বাই জি। ভাই তোমরা যদি মনোযোগ দিয়ে খালি ফিজিক্স ক্লাসগুলো করো, আই প্রমিস ফিজিক্সে 20-20 তোলা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ। মানে কোনো প্যাচাল নাই। তুমি বায়োলজি পড়ে জীবনেও 30-30 তুলতে পারবা, পৃথিবীর কেউ তোমার বলতে পারবে না যে তুমি 30-30 পাবা। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির এই যে 45 মার্ক মানুষ আসলে বুঝে না, বুঝছো? সবাই ভাবে কি মেডিকেলে পড়তে আসছি সারাদিন বায়োলজি পড়বো। বায়োলজি তো অবশ্যই পড়বা, বায়োলজি তো যাদের মেডিকেল টার্গেট থাকে তার একাডেমিক সময় থেকেই ভালো করে পড়ে। কিন্তু আমরা একাডেমিক্যালি ফিজিক্স যেভাবে পড়ি, আমি ধরো এনডিসিতে পড়ছি, আমাদের কলেজেও আমার মনে পড়ে না যে স্যাররা আসলে টেক্সট বুক ওইভাবে পড়াইতো। স্যাররা দেখা যেত আসতো বোর্ডে অনেক সুন্দর করে থিওরি বুঝাই দিত, ম্যাথ করাই দিত, শেষ। কিন্তু তোমার তো আসলে মেডিকেলের জন্য এরকম করলে হবে না। আমি ইসাক স্যারের বই কিনছি আমার এইচএসসি পরীক্ষা শেষে, মানে এইচএসসি মানে টেস্ট পরীক্ষার পরে, যে ইসাক স্যারের বই তো আসলে লাগবে। সেই জন্য আমাদের মেডিকেলের সিস্টেমটা একটু আলাদা। কিন্তু তুমি যদি একবার সিস্টেমটা বুঝে আমাদের কথা শুনে যদি যা যা লাগবে তাই সলভ করো, সেই ম্যাথগুলাই খালি করো, সেই অনুশীলনীগুলাই যদি পড়ে যাও, ইসাক তপন স্যারের অনুশীলনী পড়ো ভালো মতো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি 20-20 পাবা। এবং যখনই তুমি ফিজিক্সে 20-20 না পেয়ে 15-16 পাবা, তখনই তোমার নাম আর তুমি রেজাল্ট লিস্টে খুঁজে পাবা না। প্রমিস, এটা কোনোদিন মিস হবে না। তুমি ফিজিক্সে যদি 4-5 মার্ক ছাইরে আসো, কোনোদিন সম্ভব না তুমি অন্য সাবজেক্ট দিয়ে এটা কভার আপ করতে পারবা না। তোমার ফিজিক্স হচ্ছে কমপ্লিমেন্টেড, এখানে 20-20 তোমাকে হেল্প করবে আরো ভালো জায়গায় চান্স পাইতে, বুঝছো? এবং ফ্রি মার্কস ভাই, পড়লে এমনিই পারা যায়। ফিজিক্স কঠিন নাকি? এত সহজ একটা সাবজেক্ট। আরপিএস পড়ি নাই নাকি এখানে বলে যাবো একবারে? দেখ, আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। রেভলিউশন মানে একবার ঘুরে আসা। এই একবার ঘুরে আসলে কোণে কয় ডিগ্রি কোণ হয়? নিশ্চয়ই 2π, 360 ডিগ্রি নাকি সাজিদ? আচ্ছা, তাহলে দেখো 2π নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে উপরে হচ্ছে রেডিয়ান, নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে আমাদের একক কি আসে? 2π রেডিয়ান পার সেকেন্ড। 2π রেডিয়ান পার সেকেন্ড। ওকে, দেখো একটা বল এত বেগে সোজা উপরের দিকে ছোড়া হলো, সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? এইচ ম্যাক্স বাই এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ এর মান কত? 19.6 ইন্টু 19.6 ইউ স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এই এটা গুণ করলে কত হয় জানিস? 19.6। তাহলে এটা কাট, তাহলে কত থাকে? 19.6। বুঝছো? আসলে ওরা ইচ্ছা করে এরকম সহজ প্রশ্ন দেয়, দেখছো? এই যে 15-16 সালে আসছে, তাই না? এরকম প্রশ্নই দিবে যেটা তুমি পারবা। তুমি পারবা না এরকম জিনিস তোমার উপরে এসে কেউ চাপাই দিবে না ইনশাল্লাহ। এটা মেডিকেলের ক্ষেত্রে আমি তোমাকে ভরসা দিতে পারি। কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ যাও, ভার্সিটিতে যাও, ওরে আল্লাহ এত বই পড়তে পড়তে হতাশ হয়ে যাবে, বুঝছো? এখানে আসলে আমার মনে হয় ফিজিক্স সব থেকে সহজ। দেখো খাড়া উপরের দিকে ছড়া হলো, কতক্ষণ শূন্যে থাকবে? নিশ্চয়ই বিচরণকাল জানতে চাচ্ছে। তাহলে 2u/g 2 × 4.9 ডিভাইডেড বাই 9.8। ভাই আমি করার আগে তোমরা এগুলো নিজেরা নিজের একটু ট্রাই করবা, বুঝছো? তাহলে দেখবে আরো ভালো হবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি গেল 1 সেকেন্ড। এই ক্যালকুলেশনগুলো হাতে করতে করতে যখন একবার ইজি হয়ে যাবে, তখন ইউ উইল বি ইনএভিটেবল। দেখছো এটা এই যে 15-16 সালে আসছে, তাই না? কত সহজ সহজ প্রশ্ন। এই যে বসমরস্তু, এটা কোথায় বসমরস্তু? কমেন্ট করতো, তোমরা জানো কিনা? প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় কি হয় ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে ডট গুণফল 0। 90 ডিগ্রিতে ডট গুণফল কেমন? 90 ডিগ্রিতে ডট গুণফল 0। মেহরিন, নাজিরা, নাইমা, মৃদুলা, নাজিরা, ইয়াসমিন, সামি। সামি লিখেছে লাভ ইউ প্রিয় ভাই। আমি আগের বছরের মেধাবী চেহারা, মেধাবী মুখ, স্যার সলিমুল্লাহ মেডিকেলে পড়তেছে, কত ভালো স্টুডেন্ট, চিন্তা করছো? দেখো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব আর এর মান কত? এই এটা পড়াইছিলাম না তখন? পড়াইছিলাম কিনা সাজিদ? যে একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলা, এমনি ছুঁড়ে মারছো, সে আবার এইদিকে নিশ্চয়ই ফিরে আসবে, নাকি সে নাচন কদন করে এদিকে চলে যাবে? যাবে যাবে এদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। উপর দিকে ছুঁড়ে মারলে আবার আগের জায়গায় তো ফিরে আসবে। সরি, তাহলে খেয়াল করো যে তার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আনুভূমিক দূরত্বের মান কত হবে? নিশ্চয়ই 0। আনুভূমিক দূরত্ব নাই, আনুভূমিক পাল্লা কত? 0। সহজ জিনিস। আসো, এগুলো পড়ছি। আচ্ছা, যদি কোনো প্রাসের সর্বাধিক আণবিক পাল্লা হয় আর, তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে ভাইয়া? আর ইকুয়াল 4h। তাহলে h ইকুয়াল কি হবে? r/4। কঠিন নাকি? r/4। একটা থিওরি শিখে এতগুলো প্রশ্ন আর কোথাও সলভ করতে পারবা? এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি। তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি, প্রাসের গতি কেমন জানতে চাচ্ছে? প্রাসের গতি অবশ্যই দ্বিমাত্রিক। প্রাসের গতি কি অসমতরণ নাকি? সি সি সি, প্রাসের গতি তো সমতরণ। জি এর মান সবসময় কনস্ট্যান্ট, নিচের দিকে আছে।
তাহলে আমাদের 4 নম্বরটা ঠিক আছে, দ্বিমাত্রিক সমত্বরণ সম্পন্ন। দ্বিমাত্রিক সমত্বরণ সম্পন্ন, তোমাদের নিশ্চয়ই মনে আছে বৌদির সম অধিকারের কথা। এই দেখো আবার সে একই কথা, একই ভরের দুইটা বস্তুকে তুমি একই বেগে, একটাকে 60 ডিগ্রি কোণে আরেকটাকে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, কোনটি সমান হবে? কোনটি সমান হবে? খেয়াল করো বাবা, পড়ে আসছো না 60 আর 30 ডিগ্রি কোণে? ওই যে কার নাম জানি বলছিলাম, টিউলিপ না কে জানি ছিল, কার নাম বলছিলাম ভুলে গেছি। যাই হোক, একজনকে তুমি 30 ডিগ্রিতে মারলা, আরেকজনকে 60 ডিগ্রিতে মারলা, এবং আমি বলছিলাম যে দুইজনেরই আসলে আনুভূমিক পাল্লাটা হবে, আনুভূমিক পাল্লাটা হবে সমান। আনুভূমিক পাল্লার সুন্দর বাংলা হচ্ছে প্রক্ষেপণ সীমা। সহজ বাংলায় প্রক্ষেপণ সীমা বলে, আমরা প্রক্ষেপণ সীমার কথা মনে রাখবো। তাহলে প্রক্ষেপণ সীমা সমান হবে, হ্যাঁ, যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়। ইয়েস, আমাদের মনে হয় ম্যাক্সিমাম প্রশ্ন শেষ। আমরা ছোট্ট কিছু অল্প কিছু টপিক পড়লে আমাদের মোটামুটি ইনশাল্লাহ ম্যাক্সিমাম টপিক শেষে। আসো স্যার, আমাদের অল্প কিছু টপিক বাকি, আমরা কৌণিক বেগ নিয়ে একটু পড়বো, খুব বেশি না, একেবারেই অল্প। দেখো তো কৌণিক বেগের ক্ষেত্রে রাশিমালাগুলা দেখো আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, তাই না? একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটা তো আমরা বের করবো আরো সামনে যায়। ওই যে আরপিএস পড়লাম, আরপিএস একটু আগে পড়লাম না, রেভলিউশন পার সেকেন্ড, বা আরপিএম যদি বলে তখন হচ্ছে রেভলিউশন পার মিনিট। ওকে, দেখবো আমরা। তো ওমেগার ক্ষেত্রে মাত্রাটা দেখো টি ইনভার্স 1, ভাই ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t। এখানে তো আর কিছু নাই। সাধারণ বেগের ক্ষেত্রে মাত্রা কি ছিল? এল টি ইনভার্স 1, কিন্তু কৌণিক বেগের ক্ষেত্রে তো কোনো এল নাই, কোনো দৈর্ঘ্য তো নাই, আছে নাই, সো টিটা উপরে উঠে যাবে, তখন হবে টি ইনভার্স 1। বুঝতে পারছো? এই আর কি। আচ্ছা, এটা একটু মুখস্থ রাখবা, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত হচ্ছে 720:12:1। 720:12 বলো, 720:12:1। ওকে, আচ্ছা তাহলে সবাই একটু কমেন্ট করো যে কৌণিক বেগের মাত্রা কি? কৌণিক বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1 নাকি টি ইনভার্স 1? কৌণিক বেগ। আচ্ছা, তো কৌণিক বেগের এই যে ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t। ভাই আমরা ম্যাক্সিমাম জিনিসই পড়ে ফেলছি। দেখো আরপিএম হচ্ছে 2π/60 রিভলিউশন পার মিনিট, এই জন্য তোমাকে 60 সেকেন্ড হিসাব করতে হবে। তাহলে তখন একক কিন্তু সেম, রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে 2π/60। আর যদি আরপিএস বলতো, একটু আগে তুমি পড়ে আসছো আরপিএস, রিভলিউশন পার সেকেন্ড, তাহলে তখন শুধু 2π তুমি বলে দিতে পারতে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো 1 রেডিয়ান মান হচ্ছে 57 ডিগ্রি। এগুলো পড়া আসলে বাচ্চাদের, কিন্তু তোমাকেও পড়তে হবে। 57.3 ডিগ্রি। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল দুটোই আমাদের লাগবে। দেখো কেন্দ্রমুখী ইকুয়াল হচ্ছে ওমেগা স্কয়ার আর, সরি কি লিখলাম, এবং দেখো যেটাকে আমরা যদি কেন্দ্রমুখী বল বলতে চাই, তাহলে আমরা জানি বল ইকুয়াল হচ্ছে এফ ইন্টু এম এ, অর্থাৎ এটার সাথে জাস্ট একটা ভর গুণ করে দিলেই হতো। তাহলে কেন্দ্রমুখী বল এফ সি এম ওমেগা, ভুল লিখলাম নাকি? এম ওমেগা স্কয়ার আরই তো ঠিক ছিল, দাঁড়াও, এফ সি ইকুয়াল ছিল এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের নর্মাল যে সূত্রটা। এরপর আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর। তাহলে ভি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? এম ওমেগা স্কয়ার আর স্কয়ার, এবং নিচে হচ্ছে আর। তাহলে আর আর কাটাকাটি যায়, কি থাকে? এম ওমেগা স্কয়ার আর। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র। হ্যাঁ, এই দুইটা ফরম্যাট আছে, তোমরা দুইটা একটু মনে রাখবা। এই যে এফ সি ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর অথবা এম ওমেগা স্কয়ার আর। এবং এখান থেকে যদি তুমি জাস্ট এম পার্টটাকে বাদ দিয়ে দাও, যদি শুধু এমটাকে বাদ দিয়ে দাও, তখন হয়ে যাবে সেটা কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের দুইটা সূত্র, কেন্দ্রমুখী ত্বরণের দুইটা সূত্র খেয়াল করো, একটা হচ্ছে ভি স্কয়ার বাই আর, আরেকটা হচ্ছে কি? ওমেগা স্কয়ার আর। দুইটা একটু মনে রাখতে হবে, কেমন? ওকে, বুঝতে পারছো? আসেন স্যার, আমাদের দেখো মিনিটের কাটার কৌণিক বেগ জানতে যাচ্ছে। তাহলে কৌণিক বেগের সূত্র আমরা পড়ে আসলাম 2πn/t। বুঝছো যে কতটুকু সময় পর পর সেটা আগের জায়গায় ফিরে আসে, এবং মিনিটে সে আসলে কতবার ঘুরতেছে সেটার পরিচয় হচ্ছে এন। তো ঘন্টার কাটা দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ধরো এখন ধরো মনে করো 9টা বাজে, আবার কতক্ষণ পর 9টা বাজবে? সকাল 12টায়, তাই না? বলো, সকাল 12টায় মানে সকাল 9টায় আবার 9টা বাজবে, তাই না? মানে বলতে চাচ্ছি যে 12 ঘন্টা পর আবার সেম জায়গায় আসবে। তাহলে ঘন্টার কাটার ক্ষেত্রে দেখো 2π ডিভাইডেড বাই 12 ঘন্টা ইন্টু 60, ঘন্টাকে মিনিটে, মিনিটকে সেকেন্ডে করলে যা আসে তাই। ঠিক আছে? এটা আবার মিনিটে নিছে, যদিও তুমি এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করবা। মিনিটের কাটা দেখো, মিনিটের কাটা ধরো হচ্ছে যে 60 মিনিট পর পর আবার একই জায়গায় আসে, তাহলে তুমি লিখবা 2π/60 × 60, মিনিটকে সেকেন্ডে নিলাম।
তাহলে কাটাকাটি করলে কত আসে, পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এবং সেকেন্ডের কাটা খুব সহজ, 2 পাই বাই 60, তাহলে কত হবে, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, বাট 3টায় পরীক্ষায় আসছে, বুঝছো? এগুলা এত সহজ কিন্তু বারবার পরীক্ষায় আসে। পারবা? তাহলে সবাই একটু কমেন্ট করো যে ঘন্টার কাটা কতক্ষণ পর পর আবার আগের জায়গায় ফিরে আসে। তুমি নিচে কত লিখবা, ঘন্টার কাটার ক্ষেত্রে 12 ঘন্টা নাকি 24 ঘন্টা? আমার আসলে এরকম মনে হতো যে 24 ঘন্টা পর পরই তো আবার ঘন্টার কাটা এক জায়গায় আসে, কিন্তু তা কিন্তু না স্যার। ওকে স্যার, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক। এরপরে আমাদের আর অল্প কিছু প্রশ্ন হয়তো বাকি থেকে গেছে, আমরা সেই প্রশ্নগুলো করলে আমাদের আলহামদুলিল্লাহ আজকের মতো ছুটি। দেখো আমাদের কুয়েটের একটা প্রশ্ন খুলনা ভার্সিটিতে আসছে, বোসোফোমস্তুতে আসছে, এগ্রি ক্লাস্টারে আসছে। সো একটা কণাতে আছে যেটা 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করছে, এটা রৈখিক বেগ কত? ভাই প্রথম কথা রৈখিক বেগ জানতে চাচ্ছে, তাহলে কি ভি ইকুয়ালস কি ওমেগা আর, ভি ইকুয়ালস ওমেগা আর, তাই না? এর যদি এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু আসলে না, এই টপিকটা অন্য অধ্যায়ে আছে, তো আমরা পড়ে ফেলি। তো এখানে খেয়াল করে যে ব্যাসার্ধের মান 2 মিটার এটা দেয়া আছে, আসলে আমরা ওমেগাটা একটু ভেঙে চুরে লিখি, তাহলে 2 পাই এন বাই টি ইন্টু আর। তাহলে 2 পাই কতবার ঘুরতেছে, এন এর পরিচয় কত, 30 বার। কতক্ষণে ঘুরতেছে রে, মিনিটে, তাহলে কত সেকেন্ড দিব, 60 সেকেন্ড, ইন্টু আর এর মান কত, 2, তাহলে 30 দুগুণে 60, 2 দিয়ে কাটাকাটি গেলে আনসার থাকে কত, 2 পাই। পারবা কিনা স্যার? পারবা? তাহলে 2 পাই মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সহজ? পারি? দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। সব এমসিকিউ মোটামুটি আমাদের পড়া শেষ, বাসায় যে একবার একটু অনুশীলনীটা খুলে দেখো যে ইনশাআল্লাহ আমাদের পড়া শেষ। এটা হচ্ছে সে আরপিএস এর প্রবলেমটা, এটা তো বলেই দিলাম। তাহলে তোমরা একটু কমেন্ট করোতে, যদি আরপিএস না থেকে যদি আরপিএম থাকতো, 1 আরপিএম সমান আসলে কি? কমেন্ট করতে পারবা? আরপিএম মানে কত? ঠিক আছে স্যার। দেখো আরেকটা প্রশ্ন, খুবই সহজ। দেখো একটা পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডের সংখ্যা, মিনিট বলেছে, তাহলে এটা হচ্ছে 60 সেকেন্ড, বুঝে ফেললাম। কৌণিক বেগ কত? তাহলে এখানে আর আবার রৈখিক বেগ চাইনি, শুধু ওমেগা বের করলেই হবে। ভাইয়া সূত্র কি? ওমেগা ইকুয়াল 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই লিখলাম, এন এর পরিচয় হচ্ছে 30 বার ঘুরতেছে 60 মিনিটে, 60 সেকেন্ডে, সরি। তাহলে এটা কাটাকাটি গেল, 2 দিয়ে কাটাকাটি গেল, থাকে শুধু পাই রেডিয়ান পার সেকেন্ড। কেমন? পাই রেডিয়ান পার সেকেন্ড। কমেন্ট করছো তোমরা? ঘুমাই গেলে নাকি অথবা মারিয়া? প্রায় শেষ ভাইয়া, কি করবো বলো? আমার তো আসলে টেক্সট পড়াইতে হইলো, তারপরে হচ্ছে এই দেখো মিনিটের কাটার কৌণিক বেগ কত, এটা তোমরা নিজেরা করো। মিনিটের কাটার কৌণিক বেগ ওমেগা জানতে চাচ্ছে, তাহলে 2 পাই বাই টি। মিনিটের কাটা কতক্ষণ পর পর আসে, 60 সেকেন্ড পর পর, 60 মিনিট পর পর, তাহলে 60 ইন্টু 60, কাটাকাটি করলাম 30, তাহলে কত আসে, পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ঘুমাই গেলে হবে? যারা ধৈর্য ধরে ক্লাস করবে তারা ইনশাল্লাহ ভালো করবে। কেমন? আচ্ছা স্যার, এরই সাথে আমাদের অনুশীলনী মোটামুটি শেষ। আমি চেষ্টা করেছি অনুশীলনীর যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলাই নিয়ে আসছি, মানে যেগুলো তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড, এর বাইরে আশা করি খুব একটা প্রশ্ন আসলে নাই, বুঝতে পারছো? এর বাইরে আমাদের আসলে খুব একটা প্রশ্ন নাই। এরপরে একটু টেক্সট বই এখন আর দেখা লাগবে না, টেক্সট বই আসলে আমি প্রায় সবই পড়াই ফেলছি। এই যে দেখো আমাদের প্রাস রিলেটেড যে কথাবার্তাগুলো আছে এগুলো একবার একটু পড়াই দিই, 5 মিনিট, লাস্ট 5 মিনিট। কেমন? আমরা এখন রিভিশন দিব, সবাই কমেন্ট করবা, খেয়াল করো। তাহলে প্রাসের ক্ষেত্রে আমরা কি বলছি, প্রাসের গতিপথ কেমন? প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, তাই না? বক্ররেখা দ্বিমাত্রিক। তারপরে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এটার বেগ কেমন হয়? সর্বনিম্ন। আর গতিপথ দেখছো, প্যারাবোলা বা অধিবৃত্ত। প্যারাবোলা বা অধিবৃত্ত হওয়ার কথা কি ছিল, পরাবৃত্ত, বাট কিছু বলার করার নাই। সর্বাধিক উচ্চতায় আমরা জানি প্রাসের গতি হয়ে যায় একমাত্রিক। প্রক্ষেপণ বিন্দু থেকে আনুভূমিক বিন্দুতে যে দূরত্ব তাকে বলে পাল্লা বা রেঞ্জ, এবং সেটা যদি 45 ডিগ্রি কোণে হয় তখন পাল্লা হবে সর্বাধিক। এবং সর্বাধিক যে উচ্চতা সেখানে বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আমরা কিন্তু সবই পড়ে ফেলছি। এবং দেখো সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি কেমন হয়, একমাত্রিক। আর বেগের কি কোনো উলম্ব অংশ থাকে? থাকে না, তাহলে উলম্ব অংশ শূন্য, উলম্ব অংশ শূন্য। আসো সামনের দিকে যাই। দেখছো এই যে একটা প্যারাবোলা। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সেই বাকি যে লাইনগুলো ছিল যেগুলো আমরা, এই যে সর্বাধিক উচ্চতার সূত্র, তাই না?
আমরা তো পড়ে আসছি এটা। ওরে আল্লাহ রে, বেশি জুম হয়ে গেছে। আস্তে স্যার। এই যে আমাদের সূত্র কি ছিল, এইচ ম্যাক্স এর সূত্র ছিল হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখানে একটু জাস্ট মডিফাই করে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g হয়েছে। আচ্ছা আসো দেখি। এরপরে খেয়াল করো, এখানে দেখো এই যে আমাদের সব সূত্রগুলো লেখা আছে, সর্বাধিক পাল্লা, সর্বাধিক উচ্চতা, এগুলো একটু পড়ে নিও। এই যে খেয়াল করছো, দেখো দুইটা প্রক্ষেপণ বেগ, একটা যদি থিটা হয় আরেকটা যদি প্লাস মাইনাস 90, মানে একটা 30 ডিগ্রি আরেকটা যদি 60 ডিগ্রি হয়, তখন আমাদের প্রক্ষেপণ সীমা সেম হবে, পাল্লা সেম হবে। হ্যাঁ, সহজ কথা। পারি পারি কিনা? এই পারো তো? বলো তো কত ডিগ্রি কোণে আমরা যদি ছুঁড়ে মারি তখন সর্বোচ্চ উচ্চতার বেগ হবে আদি বেগের অর্ধেক? কমেন্ট করো তো। এখানে খেয়াল করো, এই যে এই হচ্ছে আমাদের সেই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা, যেটা এতবার পরীক্ষায় আসছে, যে যদি 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়, 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হলে আর ইকুয়াল হবে 4h, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। ঠিক আছে স্যার? হ্যাঁ, এই পিডিএফ অনুযায়ী দেখাবো, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা স্যার, এখানে তারপরে আছে হচ্ছে আমাদের এই যে পড়ন্ত বস্তুর সূত্র। এই যে দেখো, যে আমাদের যেটা লেখা সেটা হচ্ছে যে গ্যালিলিও সাহেব অবশ্যই উনি সূত্র দিয়েছিলেন, কিন্তু সূত্র প্রমাণ করছেন কে? দেখো, পরবর্তীকালে বিজ্ঞানী নিউটন, কিনীয় পালক, পরীক্ষার সাহায্যে এটি প্রমাণ করেছেন। আচ্ছা স্যার, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের দিনের পড়া। এরপর আর আসলে গতিবিদ্যার কিছুই বাকি নেই। আমরা চেষ্টা করেছি টপিক ধরে ধরে সবকিছু শেষ করতে, এবং লাস্টে আমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো ছিল আমি সবগুলাই মোটামুটি চেষ্টা করছি সলভ করে দিতে, বুঝছো? তাহলে তোমাদের কাজ হচ্ছে বইটা একটু দাগাবা বাসায়, এবং আমি স্লাইড দিয়ে দিব না, তোমরা একটু দেখো যে কি কি পড়াইলাম, কোন কোন পার্টটা লাগবে। যারা ক্লাসে ছিল অনেক অনেক ধন্যবাদ। আবার ইনশাল্লাহ দেখা হবে। কেমন? সবাই মন দিয়ে পড়ো, এবং টার্গেট থাকবে যে আমাদের ফিজিক্সে 20-এ 20 তুলতে হবে। অন্য সাবজেক্ট অবশ্যই অন্য সাবজেক্টে ভালো করতে হবে, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির এই যে 45 মার্ক, এটাই হচ্ছে আমাদের মেইন গোল। এই 45 মার্ক দিয়েই তোমার গেম চেঞ্জ হয়ে যায়। 45 মার্কই ডিসাইড করে দেয় তুমি চান্স পাবা কি পাবা না। বুঝতে পারছো? ওকে, সো বায়োলজির মতো এটাকে গুরুত্ব দিতে শেখো। একটা একটা মার্ক গুরুত্বপূর্ণ ভাই, 0.25 এর জন্য মানুষের চান্স মিস হয়ে যায়। ঠিক আছে, তাহলে সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, বিদায়।